কোভিড রোগীদের উচ্চগতির অক্সিজেনের চাহিদা মেটাবে দেশীয় প্রযুক্তির অক্সিজেট। মিনিটে মিলবে 60 লিটার পর্যন্ত। তৃতীয় ধাপে ট্রায়াল শেষে উন্মুক্ত হবে গণমানুষের জন্য। লকডাউনেও চলছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ। মেগা প্রকল্পে কাজ করছেন 5,000 শ্রমিক। এগিয়ে আছে 15% বেশি নির্ধারিত সময়ের আগে চালুর আশা। পুরোদমে এগোচ্ছে রাজধানীর চারপাশে নদী তীর রক্ষার কাজ। ঢাকা প্রান্তে শেষ 70%। সংশোধিত ডিপিপি অনুমোদন হলে নির্দিষ্ট সময়ে শেষ হবে কাজ, বলছে বিআইডব্লিউটিএ। এবং কাল 2 মাসে নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ শিকারে প্রস্তুত জেলেরা। আবারও ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ পাওয়ার স্বপ্ন। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে আশা মৎস্য বিভাগের। ভোরের সময়ে সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। স্বল্প খরচে করোনা রোগীকে উচ্চ গতির অক্সিজেন দিতে সক্ষম দেশীয় প্রযুক্তির সিপ্যাপ ভেন্টিলেটর। বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ যন্ত্রটির নাম দিয়েছে অক্সিজেট। মিনিটে 60 লিটার পর্যন্ত অক্সিজেন সরবরাহ করতে পারায় বিশেষজ্ঞ চিকিৎসকরা এটিকে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার সঙ্গে তুলনা করছেন। বিদ্যুৎ ছাড়া চলবে এই যন্ত্রটি। ইতোমধ্যেই বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ বিএমআরসির ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম ও দ্বিতীয় ধাপ সফলভাবে অতিক্রম করেছে। মুজাহিদ শুভর রিপোর্ট। মাত্র 25,000 টাকায় তৈরি দেশীয় প্রযুক্তির অক্সিজেট একটি সূক্ষ্ম ভেঞ্চুরি ভালভের মাধ্যমে বাতাস ও অক্সিজেনের সংমিশ্রণ তৈরি করে মিনিটে 60 লিটার গতিতে অক্সিজেন সরবরাহ করে। মেডিকেল অক্সিজেন সাপ্লাই ও দ্বৈত ফ্লোমিটারের সাহায্যে এটি প্রয়োজনে 100% পর্যন্ত অক্সিজেন কনসেন্ট্রেশন দিতে পারে। সাধারণ ওয়ার্ডেই উচ্চ গতির অক্সিজেন সরবরাহ সম্ভব হওয়ায় সহজেই আইসিইউতে রোগীর চাপ কমানো সম্ভব। হাইফ্লো নেজাল ক্যানোলার উচ্চ মূল্য এবং ব্যবহারে উন্নত প্রশিক্ষণের প্রয়োজন পড়ায় অ্যাম্বুলেন্স বা সাধারণ ওয়ার্ডে ব্যবহার করা সম্ভব হয় না। দেশে করোনা সংক্রমণের শুরুতে উচ্চ গতির অক্সিজেন সরবরাহে নানা সীমাবদ্ধতা দেখেই এই যন্ত্র আবিষ্কারে উৎসাহিত হয়েছেন, জানালেন প্রযুক্তির মূল উদ্যোক্তা বুয়েট শিক্ষক ডক্টর তৌফিক হাসান। 15 লিটার অক্সিজেন যদি আমরা সাপ্লাই দিই, এখানে যে ভেঞ্চুরি ভালভটা আছে সেটি বাতাস থেকে অক্সিজেন এবং অক্সিজেন সমৃদ্ধ বাতাস টেনে নেবে এনভায়রনমেন্ট থেকে 60 লিটার বা 65 লিটারের এরকম একটা ফ্লো ক্রিয়েট করবে। এই পোর্ট দিয়ে আমরা যদি চাই অ্যাডিশনাল অক্সিজেন অ্যাড করতে পারি, কারণ পেশেন্টের অনেক সময় অক্সিজেনের নিডটা বেশি হয়। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে উচ্চ গতির অক্সিজেনের চাহিদা বাড়ায়। এই সময়ে বিদ্যুৎবিহীন যন্ত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞদের। এই অক্সিজেনটা দিয়ে কিন্তু আপনি রোগী ট্রান্সপোর্ট থেকে শুরু করে রোগীদেরকে উপজেলা পর্যায়েও কিন্তু এই ধরনের রোগীকেও কিন্তু আমরা ওখানে চাইলে সাকসেসফুলি চিকিৎসা করতে পারবো। তৃতীয় ধাপে সফলতা পেলেই এটি গণমানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করা যাবে বলে জানিয়েছেন ক্লিনিক্যাল ট্রায়ালের কো-ইনভেস্টিগেটর ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন। এটা ভালো প্রসপেক্ট এবং রোগীটা বেটার ফিল করতেছে, অক্সিজেন সিচুয়েশনটা ভালো থাকতেছে এবং উইথ দিস চিপ বড় স্যাম্পল নিয়ে কাজটা করে যদি রেজাল্ট নিয়ে আসতে পারি তখন আমরা ভালো রিকমেন্ডেশন দিতে পারবো যে আমাদের হাই ফ্লো নাজাল ক্যানোলা নামে যে ইয়াটা চলছে, হাইপটা চলছে, এটা হয়তো তখন কমে যাবে। বর্তমানে বুয়েটে জরুরি ভিত্তিতে 50টি অক্সিজেট তৈরি করা হচ্ছে। বাণিজ্যিকভাবে তৈরি করা গেলে এক একটি অক্সিজেটের খরচ পড়বে মাত্র 15,000 টাকা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। চাহিদা আর যোগানের ব্যাপক ঘাটতির মধ্যে 1 সপ্তাহ ধরে অক্সিজেন দিচ্ছে না ভারত। এমন সংকটময় মুহূর্তে অক্সিজেন সরবরাহের ঘোষণা দিল চট্টগ্রামের আবুল খায়ের শিল্প গ্রুপ, তাও আবার বিনামূল্যে। নিজস্ব প্ল্যান্ট থেকে তারা প্রতিদিন 20 টন করে দেবে। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। মহামারী করোনা যখন ভয়ঙ্কর রূপ ধারণ করছে, তখন ভারত নিজেদের চাহিদা মেটাতে ঘোষণা দিল বাংলাদেশে রপ্তানি করবে না অক্সিজেন। এতে কিছুটা উদ্বেগ আর চিন্তার ভাঁজ সাধারণ মানুষের মাঝে। এমন সংকটময় মুহূর্তে চট্টগ্রামে শিল্প গ্রুপ আবুল খায়ের দিল সুখবর। তারা ঘোষণা দিয়েছে ভারত থেকে আমদানি করা 50 টন পরিমাণ লিকুইড অক্সিজেনের চাহিদা পূরণ করবে। 260 টন অ্যাভেলেবেল আছে, তার মধ্যে আমরা ধরুন ইমিডিয়েটলি আমরা 20 টনের মতন অ্যাভেলেবেল করেছি লিকুইড ফর্মে। যেটা বাংলাদেশের যে রিকোয়ারমেন্ট, যেটা বাংলাদেশ ধরুন এখন যেটা দেখতেছি আমরা যে টোটাল রিকোয়ারমেন্ট আছে 200 টনের মতন দিনে, আমাদের ক্যাপাসিটি 260 টন। তো সেই হিসাবে ধরেন আমাদের এক্সেস ক্যাপাসিটি আছে। আমাদের যে লিকুইড প্রোডাকশান আছে 15-20 টন এই প্রতিদিন, এইটা আমরা এখন বিভিন্ন হসপিটালে আমরা এটা সরবরাহ করার জন্য আবুল খায়ের কর্তৃপক্ষ
সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় AKS অক্সিজেন প্ল্যান্টে প্রতিদিন উৎপাদন হয় 260 টন। প্ল্যান্ট থেকে প্রতিদিন 20 টন সরবরাহ করা হবে হাসপাতালগুলোতে। প্রয়োজনে কারখানা বন্ধ করেই অক্সিজেন দেয়া হবে বলে জানান তারা। আমরা মজুতও বজায় রাখবো এবং সাপ্লাইও বজায় রাখবো। আমাদের দেশের যে ক্রান্তিকালটা ওভারকাম করা যায় এটা আমরা চেষ্টা করছি। দেশের জানমাল রক্ষার জন্য আমরা প্রয়োজনে আমাদের শিল্প প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে আমরা অক্সিজেনটা পুরোটা মেডিকেলের দিকে সাপ্লাই দিব। 2020 সালে আবুল খায়ের গ্রুপ 10,000 অক্সিজেন সিলিন্ডার রিফিলের পাশাপাশি 5,000 সিলিন্ডার বিনামূল্যে বিতরণ করে। এছাড়া 20টি হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করে দেয় গ্রুপটি। দেশীয় কারখানাগুলোতে অক্সিজেনের সক্ষমতা থাকার পরও ভারতসহ বিভিন্ন দেশ থেকে অক্সিজেন আমদানি করেছে দেশের নানা প্রতিষ্ঠান। কিন্তু এই দুঃসময়ে দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন আবুল খায়ের মতো দেশের বড় বড় শিল্প গ্রুপগুলো। চট্টগ্রামের আবুল খায়ের শিল্প কারখানা থেকে শফিকুল আলম, সময় সংবাদ। করোনা আক্রান্ত বেগম জিয়ার ফুসফুসে কোনো সংক্রমণ নেই। পরীক্ষা নিরীক্ষা করার জন্যই তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। একথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। তিনি জানান, বয়স ও স্বাস্থ্যগত অবস্থা বিবেচনা করে বেগম জিয়াকে আরও 2 থেকে 3 দিন হাসপাতালে থাকতে হবে। এদিকে দলের নেতারা বলছেন, চেয়ারপারসনের রোগ মুক্তির উপর বিএনপির ভবিষ্যৎ নির্ভর করছে। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার 19 দিন পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মঙ্গলবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিছু শারীরিক পরীক্ষার জন্য। সেখানে ভর্তির পর চিকিৎসকরা জানান, ফুসফুসে সামান্য সংক্রমণ থাকলেও বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে বুধবার রাতে বেগম জিয়ার স্বাস্থ্যগত অবস্থা জানাতে গুলশান কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানান, করোনা আক্রান্ত খালেদা জিয়ার ফুসফুসে কোনো সংক্রমণ নেই। পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে পরবর্তীতে ওনার সার্বিক চিকিৎসার প্ল্যানিংটা কমপ্লিট হবে। গতকালকে যে চেস্টের সিটি হয়েছে সেখানে বিন্দুমাত্র চেস্টের মধ্যে লাংসে কোনো ইনভলভমেন্ট নেই। আমরা আশাবাদী যে খুব সহসাই ওনারা বাসায় ফেরার সম্ভাবনা রয়েছে। তার পর্যবেক্ষণের জন্য এভার কেয়ারে 10 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গত 1.5 বছরে তার যে শারীরিক পরীক্ষা সম্ভব হয়নি তা সম্পন্ন করতেই এভার কেয়ার হাসপাতালে থাকবেন বেগম জিয়া। 10 সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম সেগুলোর রিভিউ করেছে। ওনাকে প্রতিদিন আনা নেওয়া করা এবং সকল পরীক্ষা করা এটি সত্যিকার অর্থেই কষ্টকর বিষয়। নিয়মিত চেক আপের অংশ হিসাবেই ওনার পরীক্ষাগুলো এভার কেয়ার হসপিটালে করা হচ্ছে। এদিকে বেগম জিয়ার রোগমুক্ত হওয়া জরুরি মন্তব্য করে দলের নেতারা বলছেন, তার রোগ মুক্তির উপর নির্ভর করছে দেশের রাজনীতির গতি প্রকৃতি ও বিএনপির ভবিষ্যৎ। বেগম খালেদা জিয়া বিএনপির প্রাণ শক্তি এবং সকল অনুপ্রেরণার উৎস, এবং বেগম জিয়ার রোগ মুক্তির উপরে এই দেশের রাজনৈতিক গতি প্রকৃতি অনেকটাই নির্ভর করে। বিশেষ করে বিএনপির ভবিষ্যৎ অঙ্গাঙ্গিভাবে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির সাথে জড়িত। বেগম জিয়া সুস্থ হয়ে উঠলে বিএনপি নেতাকর্মীরাও উজ্জীবিত হয়ে উঠবেন বলেও মন্তব্য করেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ। দল অসুস্থ হয়ে পড়ে। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। চীন ও রাশিয়ার ভ্যাকসিন বাংলাদেশে উৎপাদনের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল দুপুরে বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে কথা জানান অর্থমন্ত্রী। এদিকে ঝুঁকি, প্রাপ্যতার সম্ভাবনা ও সক্ষমতা বিচার করে সিনোভ্যাক, জনসন, মডার্না ও ফাইজারের টিকার প্রতি আপাতত আস্থা পরামর্শক দলের। তবে বিভিন্ন ধরনের টিকা একসঙ্গে প্রয়োগের ক্ষেত্রে কঠোর ব্যবস্থাপনার তাগিদ বিশেষজ্ঞদের। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও 77 জনের মৃত্যু হয়েছে। যোগাযোগ করেছি, সময় মতো সেরামের টিকা সরবরাহ না হওয়ায় টিকা নিয়ে সংশয় আর শঙ্কা দানা বেঁধেছে চলতি মাসের শুরু থেকেই। সংকট কাটাতে সরকারের নানামুখী পদক্ষেপ চলতি সপ্তাহের শুরু থেকেই চোখে পড়েছে। মঙ্গলবার রাশিয়ার টিকা স্পুতনিক ভি জরুরি ভিত্তিতে আমদানি ও ব্যবহারের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। তবে শুধু অ্যাস্ট্রাজেনেকা আর স্পুটনিক ভি নয়, যুক্তরাষ্ট্রের ফাইজার, মডার্না, জনসন অ্যান্ড জনসন, চীনের সিনোভ্যাক, এই 6টি টিকা জরুরি অনুমোদন দিতে সরকারকে সুপারিশ করেছে টিকা নিয়ে জাতীয় পরামর্শক কমিটি। তারা বলছেন, গণটিকা নিশ্চিত করতে দরকার সর্বোচ্চ সংখ্যক টিকার মজুত। পাশাপাশি ঝুঁকি, টিকার কার্যকারিতা, সংরক্ষণ এসব বিষয় মাথায় রেখেই এই টিকাগুলোকে প্রাধান্য দিয়েছে কমিটি। সম্ভাব্য যে কয়টা টিকা আছে যেগুলো কার্যকারিতা ভালো, সবগুলোর কথাই আসছে। কোভ্যাক্স যে ইনিশিয়েটিভ, সেখানে তারা কিন্তু একটা টিকা দেবে তা না, তারা যে কোনো টিকাটাই দিতে পারে। তো সুতরাং আমাদের যদি সরকারের এরকম প্রস্তুতি থাকে যে টিকাই আসুক
আমরা সেটা যেন নিতে পারি। তবে একসঙ্গে এতগুলো ভ্যাকসিন আলাদা করে প্রয়োগ এবং সঠিক ডোজ নিশ্চিত করতে সরকারকে টিকা ব্যবস্থাপনার দিকে বাড়তি নজর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। প্রথমে হচ্ছে আমাকে অনেক বেশি ভ্যাকসিন সেন্টারটা বাড়িয়ে ফেলতে হবে। 55 ঊর্ধ্বে যারা, ওদেরকে কোনো ধরনের রেস্ট্রিকশন থাকা উচিত না, ওরা অন দি স্পট দেবে। চীন ও রাশিয়ার ভ্যাকসিন বাংলাদেশে উৎপাদনের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ে সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বিকল্প হিসেবে আমরা রাশিয়ান স্পুটনিক আর চায়নার সাইনোফার্ম, যেটা আমরা সাইনোভ্যাক হিসেবে জানি, এই দুটি দেশ এবং এই দেশের সংশ্লিষ্ট সংস্থা যারা আছে তাদের সাথে আলোচনা চলছে আমাদের ব্যবস্থা নেওয়ার জন্য। এ পর্যন্ত 2 ডোজ টিকা মিলে সিরাম থেকে আনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন 83 লাখ মানুষ। সরকারের কাছে মজুদ আছে আরও 20 লাখ ডোজ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা টেস্ট কিটের দাম কমানোয় টেস্টের সংখ্যা বাড়ায় চাপ কমাতে বদলি স্বাস্থ্যকর্মী রাখার সুপারিশ করেছে কারিগরি পরামর্শ কমিটি। গতকাল রাতে কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আয়োজিত জরুরি সভায় সিদ্ধান্তের বিষয়ে তুলে ধরা হয়। এতে কেবলমাত্র রাজধানী কেন্দ্রিক না করে জেলার হাসপাতালগুলোতে আইসিইউ এবং সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের উদ্যোগ গ্রহণের পরামর্শ দেওয়া হয়। ভারত ফেরত যাত্রীদের 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করা এবং উচ্চ সংক্রমণশীল দেশ থেকে বাংলাদেশে যাতায়াত বন্ধ বা সীমিত করার ব্যাপারেও সুপারিশ করা হয়। কিটের দাম কমে যাওয়ায় বেসরকারি পর্যায়ে কোভিড টেস্টের মূল্য কমিয়ে 1500 থেকে 2000 টাকা নির্ধারণের বিষয়ে পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে হাসপাতালে প্রয়োজনীয় লোকবল নিয়োগের বিষয়েও পরামর্শ দেয় কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। ভারতে থামছে না করোনায় মৃত্যুর মিছিল। একদিনে নতুন করে মারা গেছেন রেকর্ড 3647 জন। আক্রান্ত হয়েছেন প্রায় 4 লাখ মানুষ। নতুন করে লকডাউন দেয়া হয়েছে সবচেয়ে বিপর্যস্ত রাজ্য মহারাষ্ট্রে। এদিকে ভাইরাসটি মোকাবিলায় সহায়তা দেয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারিবদ্ধ লাশবাহী অ্যাম্বুলেন্সই বলে দিচ্ছে ভারতের করোনা পরিস্থিতির ভয়াবহতা। কবরস্থান ও শ্মশানে শুধুই সাদা গাড়ির বহর। হাসপাতালগুলোতে অক্সিজেনের জন্য হাহাকার আছেই, সেই সঙ্গে অপর্যাপ্ত ব্যবস্থা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন সাধারণ মানুষ। আমরা কেন ভয় পাবো না বলতে পারেন? কি হচ্ছে তা তো দেখতেই পাচ্ছি। অক্সিজেন নেই, হাসপাতালে বেড নেই, অ্যাম্বুলেন্সই রোগী মারা যাচ্ছেন, শ্মশানে চিতা জ্বালানোর মতো কাঠও নেই। গেল কয়েকদিনের ধারাবাহিকতায় বুধবারও করোনায় ভারতে 3000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে প্রায় 4 লাখ। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই একদিনে মারা গেছে রেকর্ড 1000 মানুষ। আর তাই রাজ্যটিতে নতুন করে লকডাউনের মেয়াদ 15 দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিন করোনায় বিপর্যস্ত ভারতের জন্য সিঙ্গাপুরের পাঠানো মেডিকেল সহায়তা পৌঁছেছে। ভাইরাসটি মোকাবেলায় ভারতে সহায়তা পাঠাচ্ছে রাশিয়া। এক ফোনালাপে পাশে দাঁড়ানোয় রুশ প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান ভারতের প্রধানমন্ত্রী। নিউজিল্যান্ড, ফ্রান্স সহ অন্যান্য দেশও ভারতের বিপদে পাশে দাঁড়াতে হাত বাড়িয়ে দিচ্ছে। রাইহানুল রানা, সময় সংবাদ। এদিকে ভারতে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু ঘটছে প্রতিদিনই। এই অবস্থার মধ্যেই সিএনএনে প্রকাশিত এক রিপোর্টে ভয়াবহ তথ্য উঠে এসেছে, যাতে বলা হয়েছে প্রকৃত মৃত্যুর সংখ্যা নথিভুক্তের চেয়ে অনেক বেশি, আর আক্রান্তের সংখ্যাও 50 কোটির বেশি হতে পারে। এত রোগীকে সেবা দিতে হিমশিম দশা ভারত গেল বছরগুলোতেও। সামরিক খাত, বলিউড সহ বিভিন্ন অঞ্চলের সিনেমা আর আইপিএলে বাড়িয়েছে খরচ, জানিয়ে এখন চলছে সুশীল মহলে সমালোচনা। হলিউডের পরই বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে ব্যয়বহুল ইন্ডাস্ট্রি বলিউড। এখানে অহরহ হচ্ছে 600 কোটি রুপির সিনেমা, আর একটি সিনেমার জন্য 300 থেকে 500 কোটি রুপি ব্যয় করা খুবই সাধারণ ব্যাপার। বলিউড ছাড়াও বিভিন্ন রাজ্যে আরও অনেক ইন্ডাস্ট্রি আছে, সেগুলোর চলচ্চিত্রের ব্যয়ও আকাশচুম্বী। আইপিএল ভারতের সবচেয়ে ব্যয়বহুল ক্রিকেট লিগ। এখানে প্রতিটি দলের খরচ, সুযোগ সুবিধা কোনো অংশেই একটি জাতীয় ক্রিকেট দলের কম নয়। কয়েক হাজার কোটি রুপি ব্যয় প্রতিটি আসরে হয়। গেল 2020 সালে ভারত বিশ্বের তৃতীয় দেশ যারা সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করেছে। যুক্তরাষ্ট্র ও চীনের পরেই দক্ষিণ এশিয়ার এ দেশটির অবস্থান। কে বলবে অর্থনৈতিক মন্দায় ভুগছে দেশটি?
চলচ্চিত্র, আইপিএল কিংবা সামরিক খাতে কোথাও চোখ রাখলে বোঝার উপায় নেই ভারতের অর্থনৈতিক মন্দার বিষয়টি। এসব খাতে কমেনি খরচ, বরং বেড়েছে। অথচ মন্দার ছোঁয়া ঠিকই লেগেছে চিকিৎসা খাতে। এখন যখন রোজ 3.5 লাখের মতো রোগী আক্রান্ত ও 2,500-এর বেশি মানুষের মৃত্যু হচ্ছে, এমন সময় সম্পূর্ণ ভেঙে পড়েছে চিকিৎসা খাত। নেই অক্সিজেনের যোগান, নেই আইসিইউ সুবিধা। বিনা চিকিৎসায় হাসপাতালের বাইরে রোগীর শেষ নিঃশ্বাস ত্যাগ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বাড়িতেও প্রাণ যাচ্ছে অনেক মানুষের। এ অবস্থায় বিদেশি সাহায্যের ওপর ভরসা রাখতে হচ্ছে ভারতকে। বিশেষজ্ঞদের ধারণা, বাস্তবে পরিস্থিতি আরও খারাপ। আক্রান্তের হার প্রকৃত সংখ্যার চেয়ে ঢের বেশি। অন্যদিকে মৃত্যুর সংখ্যাও প্রকৃত সংখ্যার চেয়ে বেশি। সিএনএনে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে। এ অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের বিলাসবহুল বিভিন্ন আসরের সমালোচনা চলছে জোরে সোরে। বিশেষ করে এখনও আইপিএল কেন বন্ধ হচ্ছে না তা নিয়েই সমালোচনা তুঙ্গে। সামরিক খাতে বাজেট বাড়ানো আর বলিউডের ব্যয় নিয়েও আলোচনা হচ্ছে। বিরোধীদের অভিযোগ, 2020 সালের মহামারীর আঁচ থেকে একটুও শিক্ষা নেয়নি নরেন্দ্র মোদী প্রশাসন। তাই চিকিৎসা খাতের কোনো উন্নয়নই করেনি তারা। আর তাই আজ নতুন ভ্যারিয়েন্টে মৃত্যু দুয়ারে দুয়ারে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। এদিকে ভারতে তাণ্ডব চালানো করোনার নতুন ভ্যারিয়েন্ট ইউরোপে ছড়িয়ে যাওয়ার শঙ্কিত জার্মানিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সহ ভারতীয়রা। তবে টিকা প্রয়োগের মাধ্যমে নতুন এই ভ্যারিয়েন্ট রুখে দেওয়া সম্ভব বলছেন জার্মান সংক্রমণ বিশেষজ্ঞরা। জার্মানি থেকে আরও জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। ভারতে নিষ্ঠুরতার সাথে জীবন কেড়ে নেয়া করোনার নতুন ভ্যারিয়েন্ট জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে যাওয়ায় আতঙ্কিত বাংলাদেশি সহ ভারতের প্রবাসীরাও। ইউরোপ সহ জার্মানির সংক্রমণ বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ করোনার চাইতে দ্বিগুণ শক্তিশালী ভারতের এই করোনা ব্রিটেন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার নতুন ধরনের চেয়ে এতটাই ভয়ঙ্কর যে মানব দেহের রোগ প্রতিরোধের ক্ষমতাকে ধ্বংস করে দেয়। তাই সংক্রমণ বিশেষজ্ঞরা ভারতের নতুন স্ট্রেনের নাম দিয়েছেন B1617। ভয়ঙ্কর এই ভেরিয়েশন চোখ রাঙাচ্ছে ইউরোপের দেশগুলোতে। তাই উদ্বেগের শেষ নেই প্রবাসী ভারতীয়দের। इंडिया में तो केस बढ़ रहा है, तो उसकी वजह से यहाँ भी जर्मन में भी खतरा है कि यहाँ भी कोरोना के केस और भी बढ़ सकते हैं। अपना कोरोना से ध्यान रखें। कोरोना इतना फैल चुका है, जितना हो सके अपना ध्यान रखें। अपने देश में मत जाओ भाई, इधर रहो। और उधर वालों को बोलूँगा अभी उधर ही रहो, मत आओ इधर, और प्रॉब्लम हो जाएगा। এই অবস্থায় সবাইকে দ্রুত টিকার আওতায় আনার আহ্বান প্রবাসী বাংলাদেশিদের। জার্মানিতে আপামর জনসাধারণকে টিকা দেওয়ার ব্যবস্থা নিচ্ছে এবং জার্মান গভর্নমেন্ট তাদের বয়স অনুযায়ী টিকার ব্যবস্থা করেছে। এরই মধ্যে ভারত থেকে ইউরোপের প্রায় সব দেশে সব ধরনের বিমান চলাচল বন্ধ সহ ভারত থেকে আসা যাত্রীদের ইউরোপে প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইইউ নাগরিকরা। ভারতের করোনার নতুন ভেরিয়েশন B1617 মানব দেহের ইমিউন সিস্টেম কিংবা রোগ প্রতিরোধের ক্ষমতাকে ধ্বংস করার আগেই সবাইকে টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন জার্মান সংক্রমণ বিশেষজ্ঞরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এদিকে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে ইউরোপের বিভিন্ন দেশে। ফ্রান্সের মূল ভূখণ্ডে এখনও এ ভ্যারিয়েন্ট না ছড়ালেও একটি দ্বীপে এটি শনাক্ত হয়েছে, যা নিয়ে আতঙ্ক বিরাজ করছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। ফ্রান্স থেকে লুৎফুর রহমান বাবুর রিপোর্ট। করোনার নতুন ইন্ডিয়ান ভেরিয়েন্টে এখন বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ। খুব দ্রুত এটি ছড়াচ্ছে ইউরোপের নানা দেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে জানানো হয়েছে 17টির বেশি দেশে এখন পর্যন্ত বিশ্বে এই নতুন ভেরিয়েন্ট ছড়িয়েছে, আর ইউরোপের বিভিন্ন দেশে এটি ছড়াচ্ছে। জার্মান, বেলজিয়াম, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড এবং ফ্রান্সের একটি দ্বীপে এটি শনাক্ত করা হয়েছে। ফ্রান্সের মূল ভূখণ্ডে এখনও নতুন এই ইন্ডিয়ান ভেরিয়েন্ট শনাক্ত না হলেও সরকারের তরফ থেকে জানানো হয়েছে তারা এ বিষয়ে সতর্ক রয়েছেন। এর আগে সরকারের তরফ থেকে জানানো হয়েছিল ইন্ডিয়া থেকে ফ্রান্সে কেউ প্রবেশ করলে তাকে বাধ্যতামূলকভাবে 10 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এদিকে ইউরোপে ইন্ডিয়ান ভেরিয়েন্ট করোনার যে নতুন উপসর্গ সেটি নিয়ে এখন জনমনে আতঙ্ক বিরাজ করছে। এর আগে ছিল আফ্রিকান ভেরিয়েন্ট, ব্রাজিলের ভেরিয়েন্ট, এখন ইন্ডিয়ান ভেরিয়েন্ট। সব কিছু মিলে এক টোটালি সবাই সারা বিশ্বের মানুষ যেভাবে এই করোনা নিয়ে আতঙ্কিত, ফ্রান্সে যারা আছি, ফ্রান্সের খুদ ফরাসি এবং আমরা প্রবাসী সবাই আমরা খুবই আতঙ্কিত। নতুন ভেরিয়েন্টের কথা শুনে আমরা সবাই এই কারণে আতঙ্কিত, আবার লকডাউন বা আবার কোনো কিছু যদি সরকার দেয় সবাই, যাতে আমরা
অত্যন্ত অর্থনৈতিক বিপর্যস্ত হয়ে পড়ব। ফ্রান্সে লকডাউন তুলে দেওয়া ও মধ্যমের পর বার, রেস্টুরেন্ট ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে খুব শীঘ্রই দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে। সেখান থেকে বিস্তারিত জানা যাবে। সাধারণ করোনায় মানুষ যখন বিপর্যস্ত, তখন নতুন নতুন করোনার ভেরিয়েন্টের সেই বিপর্যস্ত অবস্থা দিনে দিনে আরও খারাপের দিকে যাচ্ছে। ইন্ডিয়ান ভেরিয়েন্ট খুব দ্রুত ছড়াচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে, আর তাতে করে জনমনে আতঙ্ক বিরাজ করছে এখন। মামুল হোসেন বাবু, সময় সংবাদ, প্যারিস। এদিকে ভারতের পর এবার বাংলাদেশিদেরও ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। বুধবার ভারত থেকে আসা 214 জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এর আগে আসা 300 জনকে পুলিশ এখনও খুঁজে বেড়াচ্ছে। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভারতে করোনার ভয়াবহতা বেড়ে যাওয়ায় বাংলাদেশিদেরও ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে ইতালি। এর অংশ হিসেবে এবার দেশটি বাংলাদেশি নাগরিকদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। বুধবার রাতে এক অধ্যাদেশে স্বাস্থ্যমন্ত্রী স্পেরান্সা স্বাক্ষর করার পর থেকেই এই আদেশ কার্যকর হয়েছে। এতে বলা হয়, গত 14 দিন ভারত কিংবা বাংলাদেশে অবস্থান করেছেন এমন কোনো যাত্রীকে ইতালিতে প্রবেশ করতে দেওয়া হবে না। ভারত এবং বাংলাদেশের করোনা পরিস্থিতির উপর ইতালি সরকার নজর রাখছে বলেও জানানো হয়। বাংলাদেশিদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় সমুদ্র সৈকতের গ্রীষ্মকালীন ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন বলে আশঙ্কা করা হচ্ছে, যাদের বেশিরভাগই বছরে মাত্র 3 মাস সি বিচে ব্যবসা করে থাকেন। এদিকে বুধবার ভারত থেকে আসা 214 জনকে বিভিন্ন হোটেল, সেনা নিয়ন্ত্রিত কোয়ারেন্টিন সেন্টার সহ অন্যান্য স্থানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। তবে এর আগে ইতালিতে প্রবেশ করা 300 ভারতীয়কে আটক করতে এখনো অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখীর কারণে মালয়েশিয়ায় নতুন করে 19 দিনের জন্য চলাচলের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। চলমান নিষেধাজ্ঞা 28 এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও তা 17 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কুয়ালালামপুরে আছেন সহকর্মী মোহাম্মদ আব্দুল কাদের। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। কাদের, শুভ সকাল ফয়সাল। আপনি যেমনটি বলছিলেন, আসলে মালয়েশিয়ায় এখন অনেক বেশি হারে করোনা ভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আপনি জানেন যে এই সংক্রমণের স্রোত ঠেকাতে গত 15 এপ্রিল থেকে 28 এপ্রিল পর্যন্ত 2 সপ্তাহের জন্য সেলাঙ্গর, জোহর, পিনাং, কেলান্তান রাজ্য এবং রাজধানী কুয়ালালামপুরকে কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার ঘোষণা করা হয়েছিল। কিন্তু এখন প্রতিদিন যে হারে মানুষ করোনায় আক্রান্ত মৃত্যুবরণ করছে, যার ফলে নতুন করে 29 এপ্রিল থেকে অর্থাৎ আজ থেকে আগামী 17 মে পর্যন্ত মালয়েশিয়া সাবা, সারওয়াক, জোহর, পিনাং, সেলাঙ্গর ও কুয়ালালামপুরকে 19 দিনের জন্য নতুন করে আবারও কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার। একই সঙ্গে মালয়েশিয়ার কেলান্তান রাজ্যকে ফুল লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া বাকি যে রাজ্যগুলো রয়েছে সেগুলোকে রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার আওতায় থাকবে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি আন্তঃরাজ্য ভ্রমণের উপর চলমান যে নিষেধাজ্ঞা রয়েছে সেটিও আগের মতোই বহাল থাকবে। এদিকে করোনা পরিস্থিতির কথা যদি বলি আপনাকে, তাহলে দেখা যায় গত 24 ঘন্টায় এখানে করোনায় আক্রান্ত হয়েছে 3142 জন এবং মৃত্যু হয়েছে 15 জনের। এছাড়া সব মিলিয়ে এখানে করোনায় আক্রান্ত হয়েছে 4,01,593 জন এবং সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,477 জন। এছাড়া টিকা নেওয়ার কথা যদি বলি আপনাকে, তাহলে বলতে হয় এই পর্যন্ত প্রায় 8.5 লাখ মানুষ প্রথম ডোজের টিকা নিয়েছে এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছে প্রায় 5.5 লাখের মতো মানুষ। তাও এই টিকা দেয়া হচ্ছে শুধুমাত্র স্থানীয় নাগরিকদের মাঝে। আর এখানে যেসব বিদেশি নাগরিক রয়েছে তারা হয়তো আগামী মে অথবা জুনের দিকে তাদের মধ্যে টিকা কার্যক্রম শুরু করবে বলেও আমরা জানতে পেরেছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। ফয়সাল, আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আপনি জানেন যে বর্তমানে মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের যে বৈধকরণ প্রক্রিয়া চলছে তা কিন্তু চলতি বছরের 30 জুন শেষ হয়ে যাবে। আর এই জন্য বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে এখনো যেসব প্রবাসী বাংলাদেশি বৈধকরণে অংশ নেয়নি
তারা যেন দ্রুতই ভালো নিয়োগকর্তা দেখে তাদের নাম নিবন্ধন করে, এবং পাশাপাশি ইমিগ্রেশন বিভাগ থেকেও বারবার তাগাদা দেওয়া হচ্ছে এবং সতর্ক করা হচ্ছে এই বৈধকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য। অন্যথায় এই সময়সীমা শেষ হওয়ার পর অবৈধদের ধরতে কিন্তু চিরুনি অভিযান চালাবে বলেও আমরা জানতে পেরেছি। তো ফয়সাল, এই ছিল মোটামুটি আমার কাছে মালয়েশিয়ার সবশেষ পরিস্থিতির খবর। ফয়সাল। সহকর্মী মোহাম্মদ আব্দুল কাদের সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে সেখানকার করোনা পরিস্থিতির সবশেষ খবর। লকডাউনের মধ্যেই পুরো দমে চলছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজ। ৫,০০০ শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে এগোচ্ছে ২১,৫০০ কোটি টাকা ব্যয়ের এই মেগা প্রকল্প। এর মধ্যে ১৫% কাজ হলেও কর্তৃপক্ষ আশা করছেন নির্ধারিত সময়ের আগে শেষ হবে সম্পূর্ণ কাজ। এটি চালু হলে যাত্রী সেবা ও আধুনিকতায় নতুন মাত্রা যুক্ত হবে এই বিমানবন্দরে। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালের দক্ষিণ পূর্ব কোণে বলাকা ভবনের পাশে ৩৫০ একর জমির ওপর চলছে তৃতীয় টার্মিনাল নির্মাণের কর্মযজ্ঞ। ইতিমধ্যে শেষ হয়েছে টার্মিনাল ভবনের পাইলিং, দাঁড়িয়ে গেছে ভিত। ক্যাম্পে আমাদের থাকার ব্যবস্থা অনেক ভালো, স্পেশালি থেকে আমরা রাত্রে রাত যাপন করে রেখে দূরত্ব বজায় কাজকর্ম করতেছি। তার মধ্যে আমাদের কোভিড-19 চেক করা হইতেছে। যদি কোনো ধরনের প্রবলেম হয় যে কারো পজিটিভ আসে, সেক্ষেত্রে আমরা ইমিডিয়েটলি আইসোলেট করে নিচ্ছি। করোনা মহামারীতেও প্রকল্পের কাজ সচল রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রকল্প এলাকায় ৫ শতাধিক শ্রমিকের আবাসনের ব্যবস্থা ছাড়াও স্থাপন করা হয়েছে মেডিকেল সেন্টার। প্রতিদিনই হচ্ছে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা। লকডাউনে সব দেশের সঙ্গে ফ্লাইট চলাচল না থাকায় আটকা পড়েছেন প্রকল্পে নিযুক্ত অনেক বিদেশি প্রকৌশলী ও পরামর্শ। তবে অনলাইনে যোগাযোগের কারণে তেমন সমস্যা হচ্ছে না বলে জানালেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। টার্মিনাল ভবনের পাশাপাশি আমাদের যে রানওয়ের সাথে কানেক্টিং যে ট্যাক্সি ট্রাক এটি অতিরিক্ত করা হয়েছে, ওই দুটা কাজ প্রায় শেষ পর্যায়ে আছে। আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট কার্গো টার্মিনালের ওইখানে পাইলিং করে ওখানে পাইলিংয়ের কাজগুলো এখন চলতেছে। অলরেডি প্রায় 15%-এর উপরে 15.5%-এর মতো কাজ হয়ে গেছে। পদ্ম ফুলের আদলে নান্দনিক নকশা তৃতীয় টার্মিনালটি হলে পাল্টে যাবে পুরো বিমানবন্দরের চেহারা। সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হওয়ায় দূর হবে যাত্রী হয়রানি ও ভোগান্তি, আর বাংলাদেশ হয়ে উঠবে এ অঞ্চলে আকাশপথে যোগাযোগের অন্যতম কেন্দ্রস্থল। আমাদের এখানে গ্রাউন্ড হ্যান্ডলিং ফ্যাসিলিটিস, আমাদের এখানে এয়ারক্রাফট পার্কিং ফ্যাসিলিটিস বাড়বে, আরো বেশি পরিমাণে আমাদের এয়ার কানেক্টিভিটি বাড়বে। অনেক দেশ আমাদের এখানে আরো বেশি আসবে। বিদ্যমান টার্মিনাল দুটির সক্ষমতা ফুরিয়ে আসায় বর্তমানে শাহজালাল বিমানবন্দরে একসঙ্গে একাধিক ফ্লাইট নামলে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। তৃতীয় টার্মিনাল হলে বছরে ২ কোটি যাত্রীকে সেবা দিতে পারবে আন্তর্জাতিক এ বিমানবন্দর। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন সব স্থবির, তখন এর মধ্যে এগিয়ে চলছে ঢাকার চারপাশে নদী তীর রক্ষার কাজ। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন ইতিমধ্যেই ঢাকা প্রান্তে শেষ হয়েছে ৭০% আর নারায়ণগঞ্জ প্রান্তে ৩০% কাজ। এছাড়া পরিকল্পনা কমিশন থেকে সংশোধিত ডিপিপি দ্রুত অনুমোদন হলে নির্দিষ্ট সময়ের মধ্যে বাকি কাজ শেষ হবে বলে প্রত্যাশা বিআইডব্লিউটি এর। মাহমুদ রাকিবের রিপোর্ট। করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও জোরে সোরে চলছে জেটি নির্মাণের কাজ। ঢাকার চারপাশের নদীকে ঘিরে যুগ যুগ ধরে ব্যবসা বাণিজ্য গড়ে উঠলেও নৌযান থেকে পণ্য ওঠানো নামানোর জন্য নেই জেটি কিংবা আধুনিক ঘাট। তাই ঢাকার চারপাশের নদী তীর রক্ষা প্রকল্পের মধ্যে তীর রক্ষার পাশাপাশি করা হচ্ছে এমন আধুনিক ৬টি আরসিসি জেটি। প্রকল্প সংশ্লিষ্টরা জানান প্রতিটি জেটি নির্মাণে ব্যয় হবে ৪ কোটি টাকা, যেখানে একসঙ্গে ভিড়তে পারবে ৩টি করে জাহাজ, যার কাজ মে মাসের মধ্যে শেষ হবার কথা। এছাড়া ঢাকা ও টঙ্গী প্রান্তে ৩,০০০-এর মধ্যে শেষ হয়েছে ২৩০০ স্থায়ী সীমানা পিলারের কাজ, আর নারায়ণগঞ্জ প্রান্তে ২,০০০-এর মধ্যে ৬০০টি। আমরা যে ওয়াকের উপর দাঁড়িয়ে আছি, এখানে ৩.৫ কিলোমিটার ওয়াকের একটা প্রজেক্ট, এটা প্রায় 90% ডান। 30 জুনের মধ্যে এই কাজগুলো হ্যান্ড ওভার করবে। আমাদের 1 কিলোমিটার কিওয়াল ছিল, কিওয়াল ডান। ২.৫ কিলোমিটারই ওয়াক অন পাইল ডান। ৬টা আরসিসির মধ্যে 3টি হয়ে গেছে, আর 3টার 50% কাজ হয়ে গেছে। ৬টা জেটির মধ্যে মে 30 তারিখের মধ্যেই আমাদের ৬টা জেটি আমাদের কাছে হ্যান্ড ওভার করার কথা। বিএডব্লিউটি চেয়ারম্যান জানান করোনার দ্বিতীয় ঢেউয়ে কিছুটা নেতিবাচক প্রভাব পড়লেও তারা এবার আগ থেকেই প্রস্তুত থাকায় কাজের অগ্রগতিতে প্রভাব পড়বে না। কিছুটা নেতিবাচক প্রভাব তো পড়বেই, কারণ বেশ কিছু শ্রমিক আছে যারা লকডাউনের কারণে চলে যেতে চাচ্ছিল। তবে আমরা এবার আগে থেকেই প্রস্তুত ছিলাম যে আমাদের একটা ওয়ার্ক প্ল্যান তৈরি করা আছে, সেই ওয়ার্ক প্ল্যান অনুযায়ী যেহেতু কাজ চলছে, লকডাউনের জন্য যে একটা
কাজ স্থিমিত হয়ে যাওয়া সেটা আশা করি এবার আমরা কাটিয়ে উঠতে পারবো। এছাড়া প্রকল্প সংশ্লিষ্টরা জানান 52 কিলোমিটার ওয়াকওয়ের মধ্যে টেন্ডার শেষ হয়েছে 30 কিলোমিটারের। পরিকল্পনা কমিশন থেকে সংশোধিত ডিপিপি অনুমোদন হওয়ার পর হবে বাকি 22 কিলোমিটারের টেন্ডার। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন ঢাকার চারপাশের নদীতীর রক্ষার কাজ এখন প্রায় 40 থেকে 50% এভাবেই পুরোপুরি দৃশ্যমান হয়ে উঠেছে। তাই তারা বলছেন পরিকল্পনা কমিশন থেকে চূড়ান্ত ডিপিপির যদি অনুমোদন আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যেই হয়ে যায়, তাহলে নির্দিষ্ট সময় অর্থাৎ 2023-এর জুনের মধ্যেই ঢাকার চারপাশের তীররক্ষার এই কাজ সম্পন্ন হয়ে যাবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। গত কয়েকদিনের তীব্র দাবদাহের পর রাজধানীসহ দেশের উত্তরাঞ্চলে বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। হিমেল হাওয়ায় কিছুটা স্বস্তি এসেছে জনমনে। গতকাল রাত 11:30টার দিকে ঝড়ো হাওয়ার সাথে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়, থেমে থেমে বাতাস বইতে শুরু করে। গত কয়েকদিনে দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। দিন এবং রাতে সমানভাবে ভ্যাপসা গরম অনুভূত হওয়ায় কষ্ট হয় বয়স্ক শিশুদের। এদিকে কালবৈশাখী ঝড়ে রাজধানীর মহাখালীর আমতলীতে রাস্তার উপরে উপড়ে পড়ে গাছ। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে সড়ক থেকে সরিয়ে নেয় গাছটি। কোনো হতাহত না হলেও রাস্তার পাশে বিদ্যুতের তার ছেড়ে যায়। আবহাওয়া অফিস বুধবার সন্ধ্যার পর উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলাসহ টাঙ্গাইল, বগুড়া, কুমিল্লায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেয়। বৃষ্টিটা হালকা হইলো, ঠান্ডাটা আর কি পড়ছে, গরমটা কাটছে। আমগুলিকে বিশেষ করে ভালো হয়েছে। এই যে আমগুলো একটু ঠান্ডা পড়ছে, তো ঠান্ডা পড়লে আমগুলিকে একটু ভালো। বৃষ্টি হওয়াতে একটু হালকা ঠান্ডা লাগতেছে, মোটামুটি ডিউটি করতে একটু ভালো লাগতেছে। আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে এখানে মুভ করি। এখানে কোনো হতাহত হয় নাই, বাট বিদ্যুতের যে স্টিল লাইনটা আছে এটার উপরে গাছটা পড়েছে। বিদ্যুতের লোকজন আমাদের সাথে আছে, কন্টিনিউ ওনারা এখানেই আছে। শুরু হলো বোরো মৌসুমে সরকারি পর্যায়ে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ অভিযান। 27 টাকা কেজি দরে কেনা হবে 6.5 লাখ টন ধান। তবে বাজার দাম ভালো থাকায় সরকারকে ধান দেয়া নিয়ে দোটানায় রয়েছেন কৃষক। এতে করে সরকার নির্ধারিত ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে শঙ্কায় রয়েছে খাদ্য বিভাগ। দেশের বিভিন্ন স্থানে চলতি বোরো মৌসুমে পাকা ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা। এর মধ্যেই চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকার ঘোষিত ধান সংগ্রহ অভিযান শুরু হলো। বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 27 টাকা কেজি দরে সরকার প্রতি মণ ধান কিনবে 1080 টাকায়। চলতি মৌসুমে সংগ্রহ করা হবে 6.5 লাখ মেট্রিক টন ধান। শতভাগ ধান আমরা কৃষকের এক ভাইয়ের মাধ্যমে কিনবো। তবে বাজারে দাম ভালো হওয়ায় সরকারি গুদামে ধান দিতে দোটানার মধ্যে কৃষকরা। তারা বলছেন মৌসুমের শুরুতেই হাটে 950 থেকে 980 টাকা মণ দরে ধান কেনাবেচা চলছে। 1 টন ধান দিলাম ওই 27 টাকা কেজি হিসেবে সরকারকে দিলাম, আর ক্যাশও পালাম, আর কি চেক পালাম। ধানের বাজার বেশি থাকলে এখানে অনেকে আসবার চায় না, এই অতিরিক্ত একটা খরচা আছে, ব্যাংক মাধ্যমে টাকা নিতে হয়, আর্দ্রতা লাগে 14%, খুব শক্ত শুকনা লাগে, পরিষ্কার করা লাগে, এটা একটু বেশি হয়। কৃষকের এমন সিদ্ধান্তের কারণে ব্যবসায়ী ও খাদ্য বিভাগের কর্মকর্তারাও শঙ্কায় রয়েছেন সরকার নির্ধারিত ধান সংগ্রহ নিয়ে। যদি রেট না মিলে তাহলে তো অবশ্যই চাল দিতে পারবে না, কারণ রেট মিলাতে গেলে সরকারকে চিন্তা করেই রাখতে হবে যে শুধু বাজারের তারা মনিটরিং করুক। যে কৃষকরা মাঝারি ধান আবাদ করেছেন তাদের জন্য আসলে এই বাজার দরটা আসলে প্রযোজ্য না। চলতি মৌসুমে সরকারের চাল সংগ্রহ অভিযান শুরু হবে 7 মে থেকে। 40 টাকা কেজি দরে 11.5 লাখ মেট্রিক টন চাল কিনবে সরকার। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। লকডাউনের মধ্যেও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ফেরিতে পারাপার চলছে। এ বিষয়ে জানাতে পাটুরিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যাচ্ছে তার কাছে। ইউসুফ। ফয়সাল, আসলে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের এই মুহূর্তের অবস্থা যদি বলি, সেই ক্ষেত্রে কিন্তু এটা সকালের দিকে, সকাল 6টার পরে থেকে কিন্তু বড় যে ফেরিগুলো রয়েছে সবগুলো ফেরি কিন্তু এখন নোঙর করে রাখা হচ্ছে পাটুরিয়া ঘাট এলাকায়। সেই ক্ষেত্রে শুধু ছোট ফেরিগুলোটা এখন লোড নেওয়া হচ্ছে এবং দিনের বেলাটা জরুরি ভিত্তিতে চালানোর কথা রয়েছে। তবে একটি কথাটা না বললেই নয়, গতকাল আবার নতুন করে কিন্তু বিআরটিএ যে প্রজ্ঞাপন জারি করেছে, গণপরিবহন চলাচল সম্পূর্ণ বন্ধ করার কথা বলা হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু তার কোনো তোয়াক্কা না করে এটা আঙ্গুল দেখিয়ে কিন্তু এটা আসলে এই পাটুরিয়া দৌলতদিয়া রোডে
সকালে আমি দেখেছি 6টার পরেই দেখেছি যে আসলে এই নৌরোড দিয়ে ঠিক গণপরিবহন এবং দূরপাল্লার যে যানবাহনগুলো যা চলার কথাই নয় সেইটাগুলো কিন্তু একটা পাটুরিয়া দৌলতদিয়া নৌরোড পার হয়েছে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যে ফেরি রয়েছে সেই ফেরিতে ঠিক 6টার কিছুক্ষণ পরে 4টি বড় যে গণপরিবহন রয়েছে সেই গণপরিবহন দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়া ঘাটে এসে ফেরি নঙ্গর করার পরে সেটা কিন্তু নেমে গিয়েছে। আমি এবং কি দেখেছি সেইটা ভিতরে কিন্তু একটা কানায় কানায় পূর্ণ ছিল সেই যাত্রী। আর সেখানে কিন্তু আসলে কোনো অজুহাত বা শ্রমিক বা ধান কাটা লোক তার কিন্তু কোনো যাত্রী ছিল না, শুধু ঢাকাগামী একদম কর্মমুখী মানুষ যারা আসলে সচ্ছল পরিবেশের সেই সব লোকই কিন্তু আসলে ওইটা বাসে পার হয়েছে। এবং কি আমি দেখেছি এটা এবং গাদাগাদি করে তাদের ভিতরে কিন্তু মাস্কও ছিল না অনেকের। এই যে দৃশ্য এই দৃশ্যই বলে দেয় প্রশাসন এবং কি কর্তৃপক্ষ শুধু যে আসলে প্রজ্ঞাপন জারি করছে, প্রজ্ঞাপনের যে আসলে কার্যকর বিধিনিষেধকে মানানোর জন্য যে কাজটা করা উচিত তার কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষকে সম্পর্কে যদি বলি তারা কিন্তু দৌলতদিয়া প্রান্ত থেকে যে কাউন্টার থেকে এই বাসের যে টিকিট দিয়েছে এই টিকিট দেওয়ার ক্ষমতা কিন্তু বিআইডব্লিউটিসি রাখে। এটা ঘাট কর্তৃপক্ষ কিন্তু আসলে ঘাটের যারা সংশ্লিষ্ট রয়েছে যারা ঘাট সম্পর্কে বুঝে তারা কিন্তু পোস্ট তুলছেন। আসলে এই যে গণপরিবহনে যাচ্ছে সব কিছু চলছে, তাহলে লকডাউন যে দেশে যে মহামারী পার্শ্ববর্তী দেশে যেটা আসলে আরও মহামারী সৃষ্টি হয়েছে তার রক্ষার্থেই কিন্তু এই লকডাউনের যে বিধিনিষেধ থাকার কথা তা কোনো মানুষই কিন্তু কারণ ছাড়া ঘর থেকে বের হবে না। আসলে গণপরিবহন চলবে না, ছোট যানবাহন চলবে না, শুধু জরুরি নিত্য প্রয়োজন যে যানবাহন রয়েছে তা কিন্তু আসলে অ্যালাউ করা হয়েছে শুধু মানুষকে বাঁচানোর জন্যে এবং মানুষের নিত্য প্রয়োজনীয় যে প্রয়োজন সেইটাকে পূরণ করার জন্য। কিন্তু তা কি সম্ভব হচ্ছে? লকডাউনে কি সেটা মানছে মানুষ? আর সেক্ষেত্রে এই যে কাউন্টার হয়ে যে ফেরিতে পার হওয়া এটাকে কিন্তু দেশকে আঙ্গুল দিয়ে দেখায় দেয় যে আসলে কর্তৃপক্ষ কতটা আসলে সরকারের জায়গায় থেকে সরকারি যেটা অমান্য করে তারা যেটা এই পার হচ্ছে সেটা কিন্তু একটা প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে কিন্তু সব কিছু চলছে, মহাসড়কগুলোতে কোনো চেকপোস্ট নেই, ঘাটগুলোতে কোনো আসলে ভ্রাম্যমাণ আদালত নেই, যার যেমন ইচ্ছা সেরকম কিন্তু কাজ করছে। সেক্ষেত্রে পাটুরিয়া দৌলতদিয়া রুটের আজকের যে অবস্থা সেটা দেখছি শুধু কর্মমুখী মানুষ নয়, মানুষ কিন্তু আবার দক্ষিণ পশ্চিম অঞ্চলের দিকে ছুটছে। অর্থাৎ দেশের বিভিন্ন নৌপথ আসলে বন্ধ থাকার কারণে কিন্তু আসলে তারা এই পাটুরিয়া দৌলতদিয়া রোডকে তারা বেছে নিচ্ছে এবং এই রোড দিয়ে কিন্তু পার হচ্ছে। আমি যদি যানবাহনের শ্রমিকদের কথা বলি, ট্রাক চালকদের কথা বলি, ট্রাক চালকদের কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ট্রাক চালক রয়েছে যারা দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে এবং কি বর্ডার এলাকায়ও যাচ্ছে। তাই সেইটা ট্রাক চালক বা ছোট যানবাহন বা প্রাইভেট কার, অটো, বাইক যেগুলোটা আসলে জিপ অহরহ চলছে সেইটা শ্রমিকদের কিন্তু স্বাস্থ্যবিধি মানানোর জন্য তো কেউ নাই, তারাও কিন্তু মানছে না। কারণ হচ্ছে সংক্রমণের যে তারা একটা ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে তা কিন্তু দেখাই যাচ্ছে। পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রোডে মোট 20টি ফেরি রয়েছে। সেক্ষেত্রে তো 6টার পরে থেকে অর্থাৎ এখন তো প্রায় 7টা বাজে, তো সেই ক্ষেত্রে কিন্তু এর পরে থেকে মাত্র 3টে ফেরি চালানোর কথা রয়েছে বলে ঘাট কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে। এই ছিল ফয়সাল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। সহকর্মী ইউসুফ আলী সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন পাটুরিয়া ঘাট এলাকা থেকে। 2 মাসের বিরতির পর ইলিশ শিকারের নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন ভোলার জেলেরা। 1 মে শনিবার থেকে আবারও জাল জেলে ভরে উঠবে মেঘনা তেঁতুলিয়ার বুক। দীর্ঘদিনের কর্মহীন সময় আর করোনা দুর্যোগের দুঃখ কষ্ট ভুলে রূপালী ইলিশ পাওয়ার স্বপ্ন দেখছেন মৎস্যজীবীরা। এদিকে নিষেধাজ্ঞা সফল দাবি করে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা
ছাড়িয়ে যাওয়ার আশা মৎস্য বিভাগের। নাসিরুদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। নদীর অভয়াশ্রমে জাটকা রক্ষা আর ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শুক্রবার মধ্যরাতে। নিষেধাজ্ঞার এ সময় কর্মহীন চিরচেনা অভাবের সাথে দেশব্যাপী লাগাতার লকডাউন জেলেদের দুর্ভোগ বাড়িয়েছে কয়েক গুণ। সামনেই পবিত্র ঈদ উল ফিতর, তার সাথে আবারও কর্মস্থল মেঘনা তেঁতুলিয়া নদীতে নামার সময় হওয়ায় অনেকটাই উজ্জীবিত জেলেপল্লীর বাসিন্দারা। পরিবারের সচ্ছলতা ফেরাতে নতুন উদ্যমে জাল নৌকা নিয়ে প্রস্তুত রূপালী ইলিশের শিকারীরা। পূর্ব কোনো কাম টাম পাই নাই, করতে পারি নাই, আমরা যখন খাবো সে খাওয়ার তবিকগুলো আমারও নাই। যদি নদীতে নামার পরে আল্লাহ মাছ দেয়, আমাকে কামাই দেয়, তাহলে আমরা এই ঋণ শোধ দিতে পারব। জেলেদের মতো আড়ত মালিকদের আশা ইলিশে ভরে উঠবে ঘাটগুলো, পরিশোধ হবে মহাজনের দেনা। জেলেরা নদীর যাবে, মাছ বিক্রি হবে, ঘাটগুলো আবার জমজমাট হবে, আমরাও কিছু টাকা পাবো, জেলেরাও কিছু টাকা পাবে। নিষেধাজ্ঞা আর লকডাউনে জেলেদের দুর্ভোগ বেড়েছে জানিয়ে সরকারি সহায়তা দ্রুত বিতরণের দাবি জেলে সমিতির নেতার। এই অনুদানটা জেলেদের মাঝে সঠিকভাবে যাতে বিতরণ করা হয় সময় মতন, এটি আমাদের দাবি। এদিকে মৎস্য বিভাগের দাবি, অভয়াশ্রমের নিষেধাজ্ঞা সফল হওয়ায় মাছের উৎপাদন বাড়বে। ঈদের আগেই এই দ্বিতীয় ধাপের যে চালটা, এটা আমরা বিতরণ সম্পন্ন করতে পারবো। আশা করছি আগামীতে আমাদের ইলিশের উৎপাদন এই অভিযান বাস্তবায়নের ফলে এটা আরো বেশি হবে। জাটকা সংরক্ষণ অভিযান চলাকালে প্রথম 2 কিস্তিতে জেলার ৭৮,০০০ জেলেকে 40 কেজি করে খাদ্য সহায়তা দেয়া হয়। তবে এপ্রিল মে 2 মাসের জন্য 40 কেজি করে খাদ্য সহায়তা বরাদ্দ হলেও তা বিতরণ শুরু হয়নি। সময় সংবাদ, ভোলা। কয়েকটি দেশে বিশেষ ফ্লাইট চলাচল করলেও টিকিটের দাম চড়া হওয়ায় বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী দরিদ্র প্রবাসী কর্মীরা। ভিসার মেয়াদ পুড়িয়ে এলেও বেশি দামে টিকিট কেনার সাধ্য না থাকায় যেতে পারছেন না অনেকেই। যাত্রীদের অভিযোগ, বিমান সংস্থাগুলো সিন্ডিকেট করে টিকিটের দাম বাড়াচ্ছে। হাজেরা শিউলির রিপোর্ট। 3 তারিখে গেলে আবার 1 লক্ষ টাকা উপরে, এখন এত টাকা দিয়ে টিকিট কেটে যাওয়া কি সম্ভব নাকি? এতদিন বসা, আর্থিক অবস্থা অনেক খারাপ, দাঁড় করার মতো তো ব্যবস্থা আর নাই। ছুটিতে দেশে এসে বিপাকে পড়েছেন সৌদিগামী এই যুবক। 3রা মে ভিসার মেয়াদ শেষ হলেও লাখ টাকা দিয়ে টিকিট কেনার সাধ্য না থাকায় কর্মস্থলে ফেরা হচ্ছে না তার। আবার নিরুপায় হয়ে স্ত্রীর গহনা বিক্রি করেও কেউ কেউ জোগাড় করেছেন টিকিটের টাকা। প্রত্যেকটা এয়ারওয়েজের দ্বারা দ্বারা ঘুরতেছি, টিকিট পর্যাপ্ত পরিমাণে টিকিট পাচ্ছি না। এখন স্ত্রী সন্তানের গহনা বিক্রি করে টিকিটের টাকা জোগাড় করতে হয়েছে। নিয়ন্ত্রণ করার মতন কেউ নেই। এয়ারলাইন চালারা সব একটা সিন্ডিকেট করছে যে কারো চেয়ে কেউ ভাড়া কম নেবে না। রিক্রুটিং এজেন্টরা বলছেন, প্রতিবেশী দেশ ভারত ও নেপাল থেকে যাত্রীরা অনেক কম ভাড়ায় যেতে পারলেও এদেশে সব এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যগামী বিমানের ভাড়া নিচ্ছেন কয়েক গুণ বেশি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আমরা এটা অবগত করেছি, আমরা যে এই ভাড়ার বিষয়ে লাগাম টেনে ধরার জন্য। এদিকে অনেক প্রবাসী অনলাইনে উচ্চ মূল্যের টিকিট বুকিং দিলেও বেশিরভাগ বিদেশি এয়ারলাইন্সের অফিস বন্ধ থাকায় যাত্রা নিয়ে অনিশ্চয়তা কাটছে না তাদের। টোটাল 3.5 লাখ টাকা 1 লাখ টাকা আমার অলরেডি খরচ হয়ে গেছে। 29 তারিখে ফ্লাইট, এখানে আসছে কনফার্মের জন্য, এরা তো কোনো সাড়াই দিয়েছে। কাতার এয়ারওয়েজ আর কি আমি টিকিট বুকিং দিয়েছে, কিন্তু এখানে এসে আমি কোনো অফিসে ওদের খোলা পাচ্ছি না। সিভিল এভিয়েশন বলছে, এয়ারলাইন্সগুলোর অতিরিক্ত ভাড়া নেওয়া বন্ধে গ্রাউন্ড হ্যান্ডলিং সহ বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এরপরও বেশি ভাড়া নিলে সেটি দেখার দায়িত্ব মন্ত্রণালয়ের। ভাড়া যাতে না বাড়তে হয় তাদের জন্য আমি কিছু বিশেষ সুবিধা তাদেরকে এয়ারলাইন্সগুলোকে দিয়েছি। তবে এয়ারলাইন্সগুলো তাদের ব্যবসাটা বুঝে, যাত্রী নিয়ে যারা ডিল করে যেসব সংস্থাগুলো আছে, আমি মনে করি তারা এইসব এয়ারলাইন্সগুলোর সাথে আরও বেশি সম্পৃক্ত হওয়া উচিত এবং তাদেরকে একটা স্ট্রং মনিটরিংয়ে রাখা উচিত। লকডাউনে আটকে পড়া প্রবাসী কর্মীদের জন্য 17 এপ্রিল থেকে বিশেষ ফ্লাইট চালুর পর গত 12 দিনে 40,000-এরও বেশি প্রবাসী দেশ ছেড়েছেন। প্রথমে 5টি দেশে, পরে আরও 3টি দেশে অনুমতি দেওয়া হলেও দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বন্ধ করে দিয়েছে ওমান। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জে বসছে কাঁচা তালের হাট। স্থানীয় ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাকে ট্রাকে আসে এই তাল কিনতে পাইকারদের হিড়িক পড়ে যায়। গ্রীষ্মের দাবদাহ আর রোজায় ব্যাপক চাহিদা থাকায় মৌসুমের শুরুতেই দাম চড়া। আবু সাইদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নাসিরুদ্দিন উজ্জ্বল। বৈশাখের দ্বিতীয় সপ্তাহ পেরোলেই তালের শ্বাস বিক্রির মৌসুম। রীতিমতো কাঁচা তালের রাজ্য হয়ে যায় শহরের লঞ্চঘাটের পাশে বিস্তীর্ণ সড়ক। সরবরাহ বেশি থাকলেও মৌসুমের শুরুতেই দাম চড়া। পাইকারদের উপস্থিতি আর বেচাকেনার হিড়িক দেখে সহজেই বোঝা যায় গ্রীষ্মের দাবদাহ আর রোজায় ব্যাপক চাহিদা এই ফলটির। অনেক গরমের দিন তো ঠিক আছে ভাই, এলে তালটা চলে বেশি, ঠিক আছে, দামও বেশি। ইফতারের সময় এই তালটা খাইলে তাদের একটা তৃপ্তি মিটে,
এই জন্য চাহিদাটা বেশি। কাস্টমারের অভাব নাই, কিন্তু তাল তো আইতেছে না। আজকে অনেক পাইকার আইছে, তাল পাইতেছে না, বেটারা গাড়ি নিয়ে ফিরত যেতেছে। রোজার পরে আবার দাম কমবো, রোজা যারা থাকে এরা বেশি করে নেয়, যারা নিব 1 পিস এরা নেয় 20 পিস। গাড়ি ঘোড়া চলে না, তো লস চলে না, এই কারণে মালের খুব সমস্যা। কৃষি বিভাগের মতে শতকরা 93 ভাগই পানি থাকায় কাঁচা তালের শ্বাস খেলে পানি শূন্যতা দূর হয়, খনিজ সহ নানা উপাদানের ঘাটতি পূরণ হয় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ইফতারির যে একটা আইটেমের যে একটা সমৃদ্ধি, সেই সমৃদ্ধি ভিত্তিতেও কিন্তু তালের শ্বাসটাকে আমরা ব্যবহার করতে পারি। পাইকারি দরে প্রতিটি তাল বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা, আর খুচরা প্রতিটি শ্বাস বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকায়। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাটের অভিযোগে 3 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালে শহরের পূর্ব পাইকপাড়া রাম ঠাকুর মন্দির এলাকার পুকুরে এই অভিযান চালানো হয়। আইন অমান্য করায় পুকুর মালিক শিহাব চৌধুরীকে 6 মাসের কারাদণ্ড এবং অপর 2 অংশীদার আমিরুল ইসলাম ও শেখর পালকে 3 মাসের কারাদণ্ড দেয়া হয়। পরিবেশ সংরক্ষণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অনাবৃষ্টি ও প্রচণ্ড খরায় মাগুরায় শুকিয়ে যাচ্ছে লিচু, রং হওয়ার আগে ঝরে পড়ছে। করোনা ও ঝড়ের ক্ষতি পুষিয়ে নেয়ার আশা থাকলেও এবার লিচুর ফলন নিয়ে শঙ্কিত চাষিরা। বিশ্বজিৎ বাপির পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কয়েকদিনের মধ্যেই আগাম জাতের হাজরাপুরি লিচু পাকার কথা। এরপর বাজারে আসবে বোম্বাই, মুজাফফর, চায়না 3 সহ বিভিন্ন প্রজাতির লিচু। কিন্তু প্রচণ্ড খরা বাধা হয়ে দাঁড়িয়েছে মাগুরার চাষিদের স্বপ্ন পূরণে। কালো দাগ আর ঝরে পড়া শুরু হয়েছে বেশ কিছুদিন ধরে। এবছরে বেশ মুকুল ভালো হয়, ভালো হওয়ার পরে গুটিটাও ভালো আছে, কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে গুটিটা ঝরে যায়। প্রত্যেকটা লিচুতে স্পট হচ্ছে, রাতে ঠান্ডা দিনে গরম, সেক্ষেত্রে লিচু ঝরে যাচ্ছে। বাগান মালিক ও ব্যবসায়ীরা জানান, নানা ব্যবস্থা নিয়েও পাকার আগের এই বিপর্যয় থেকে রক্ষা করা যাচ্ছে না ফলগুলো। প্রতি বছর আমরা 2-3 লক্ষ টাকা এই সময় লিচু বিক্রি করে ঘরে তুলে ফেলি, কিন্তু এবছর এখনো আমরা লিচু বিক্রি করতে পারিনি। আমাদের এখানে সবজি খুব একটা হয় না, আমার লিচুর বাগানে আমাদের সংসার চলে। যে টাকা দিয়ে লিচু বাগান কিনছি সেই পরিমাণ টাকা এখন উঠবে না। মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার কথা জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। এর পরবর্তীতে যে লক্ষণগুলো দেখা যাবে, যে হঠাৎ করে দেখা যাবে লিচু ফেটে যাবে, বৃষ্টি হলে হঠাৎ করে লিচু ফেটে যাবে। এই জন্য আমরা কৃষকদেরকে অব্যাহতভাবে পরামর্শ দিয়ে যাচ্ছি, তারা জন্য সকালে বিকালে সাদা পানি স্প্রে করে। মাগুরায় প্রায় 600 হেক্টর জমিতে ছোট বড় 1600-ও বেশি লিচু বাগান রয়েছে। এর মধ্যে সদরের 50টি গ্রামে জেলার 70% লিচু উৎপাদন হয়। সময় সংবাদ, মাগুরা। বাণিজ্যিকভাবে মূল্যহীন হলেও হোগলা পাতা, তাল পাতা ও কাপড়ের টুকরো দিয়ে তৈরি নীলফামারীর রং বেরঙের রকমারি ছুরি এখন বিদেশে রফতানি হচ্ছে। পরিত্যক্ত উপাদানকে মূল্যবান রফতানিযোগ্য পণ্যে পরিণত করার জাদুকর গৌরগ্রামের প্রায় 300 জন নারী। নীলফামারী প্রতিনিধি সাকির হোসেন বাদলের ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। জেলা সদর থেকে প্রায় 16 কিলোমিটার দূরে গৌরগ্রাম ইউনিয়নের আশ্রমপাড়া গ্রাম। কিছুদিন আগেও এই গ্রামের অধিকাংশ নারী ছিলেন সংসারে অবহেলার পাত্র, নির্যাতনের শিকার। কিন্তু আজ তারা আর বেকার নন, ব্যস্ত সময় পার করছেন পরিত্যক্ত উপাদান দিয়ে রকমারি পণ্য বানিয়ে। 1998 সালে এক উদ্যোক্তা এই গ্রামের 16 জনকে ঝুড়ি বানানোর প্রশিক্ষণ দিয়েছিলেন। দীর্ঘদিন থেমে থাকার পর 2003 সালে তার ছেলে বাণিজ্যিকভাবে আবার শুরু করেন ঝুড়ি তৈরি প্রকল্প। কারিগররা প্রতিদিন পান 250 থেকে 300 টাকা করে। আগে খুবই কষ্ট দুঃখ ছিল, এখন এই ঝুড়ি বানায়া আমার সংসারে খুবই আয় উন্নতি হচ্ছে। আমরা এই ঝুড়ি তৈরি করে আমাদের নিজের যা খরচ করার লাগে, কাপড় চোপড়, বাচ্চাদের খরচ, তা আমরা নিজেরাই করতে পারি। এখন সংসারে অভাব অনটন লেগে থাকতো, আমাদের এই প্রজেক্ট হওয়ার পরে এখানকার মহিলাগুলো কাজ করে, এখানে কাজ করে কিছু অর্থনৈতিক স্বাবলম্বী হয়েছে। উদ্যোক্তা শেখ মোহাম্মদ আহমেদুল্লাহ জানান, কর্মীদের স্বাস্থ্য সেবা সহ অবসরকালীন আর্থিক নিশ্চয়তাও রয়েছে তার প্রকল্পে। তাদের জন্য মেডিকেল ফ্যাসিলিটি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি,
তারপর উৎসব ভাতা, সরকারি চাকরিতে যেভাবে সব ধরনের সুবিধা পাওয়া যায়, আমরা সেই সুবিধাগুলো এখানে আস্তে আস্তে প্রণয়ন করার চেষ্টা করছি। নীলফামারীর এই গোড়া গ্রামের তৈরি রং বেরঙের রকমারি ছুরি আমেরিকা, কানাডা, জার্মানি ও জাপানে রপ্তানি হচ্ছে। সমসংবাদ, নীলফামারী। শুষ্ক মৌসুমে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা না নেয় বৈশাখ আসতেই মুন্সিগঞ্জের লৌহজংয়ের উত্তর দিঘুলি, বড় নৌপাড়া, তেজগাঁও এলাকায় পদ্মার ঢেউ আছড়ে পড়ছে। এতে আতঙ্কে আছেন গ্রামবাসী। বিস্তারিত জানাতে লৌহজংয়ে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছে তার কাছে। উজ্জ্বল। ফয়সাল, এই যে বৈশাখ আসতে কিন্তু নদী অনেকটা উত্তাল পরিস্থিতি, ঢেউয়ে ঢেউয়ে কিন্তু এই নদী তীরের অনেক জনপদ বিলীন হয়ে যাচ্ছে এবং এই লৌহজংয়ের এই গেল বর্ষায় কিন্তু 9টি গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে এবং সেই নিশ্চিহ্ন হওয়ার পরে এখন কিন্তু লৌহজং উপজেলার 8টি এবং টঙ্গিবাড়ি উপজেলার 6টি 14টি গ্রাম এখন ভাঙনের মুখে রয়েছে। এই গ্রামের মানুষগুলো কিন্তু নানা রকম শঙ্কার মধ্যে আছে যে আসন্ন বর্ষায় তাদের কি অবস্থা হয় এবং 9.1 কিলোমিটার দীর্ঘ এলাকাতে যে গ্রামের একেবারে নদীপথ ধরে এই পরিস্থিতি বিরাজ করছে এবং এই দক্ষিণ এই যে হলদিয়ার পাশে যে খড়িয়া গ্রাম, এই খড়িয়া গ্রামের যে লোকজন তারা কিন্তু এখানে যে জিও ব্যাগ তৈরি করেছে, মাটি বালুর দিয়ে বস্তা তৈরি করেছে যে কিভাবে তারা এই ভাঙন থেকে রোধ পেতে পারেন এবং তাদের যে একেবারে নদীর তীরে যে বাড়িঘরগুলো সেগুলো কিন্তু প্রস্তুতি রাখা হয়েছে কিভাবে সরিয়ে নিয়ে যাবেন। এখানে পাকা করে বাঁধ তৈরি করা হয়েছে ব্যক্তি উদ্যোগে, সেগুলো কিন্তু অনেকাংশে বিলীন হয়ে গেছে এবং আমরা যে প্রান্তে দাঁড়িয়ে আছি তার অপর প্রান্তে কিন্তু এই একটা মাঝখানে ছোট পদ্মা নদী ছিল, তার পাশে কিন্তু এই গ্রামগুলো ছিল যে 9টি গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। সেই গ্রামের বাকি 3টি গ্রাম আছে যেটি অবশিষ্ট অংশ রয়েছে, সেখানে সামান্য কিছু বসতি রয়েছে, কিন্তু পুরো এলাকা পদ্মা একেবারে সেই চরের গ্রামগুলো ভেঙে যাওয়ার পর এখন এই মূল ভূখণ্ডের সঙ্গে কিন্তু একাকার হতে চলেছে এবং যেটি 90 দশকে ভয়াবহ ভাঙনে এই লৌহজংয়ের অন্তত 40টি গ্রাম নিশ্চিহ্ন হয়ে যায় এবং নিশ্চিহ্ন হওয়ার কারণে কিন্তু নতুন ভাবে এই উপজেলাকে গড়ে তুলতে হয়েছে। কিন্তু 2 যুগ পরে কিন্তু আবার এই নদীর ভয়াবহ ভাঙন শুরু হয়েছে এবং এখানকার যে স্থানীয় সংসদ সদস্য আছেন তার সঙ্গে আমাদের কথা হয়েছে, পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা হয়েছে। তারা বলছেন যে এখানকার যে পরিস্থিতিটা ভয়াবহতা তারা চিন্তা করে কিন্তু তারা একটি প্রকল্প উপস্থাপন করেছে। এই 9.1 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্প প্রায় 466 কোটি টাকার প্রকল্প, যেটি চূড়ান্ত পর্যায়ে আছে এবং একনেকের বৈঠকেই এটি পাশ হলে তারা এই প্রকল্পের কাজ ধরতে পারবেন। কিন্তু এই যে শুষ্ক মৌসুমে সেখানে যে ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, একনেকের বৈঠকেই এটি পাশ হলে তারা এই প্রকল্পের কাজ ধরতে পারবেন। কিন্তু এই যে শুষ্ক মৌসুমে সেখানে যে ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, সেই কারণে কিন্তু এখানকার মানুষের মধ্যে অনেক ক্ষোভ রয়েছে যে আসন্ন বর্ষার আগে তারা ভাঙন কাজ শুরু করলে কতটুকু কাজে দিবে। কিন্তু এই আসন্ন বর্ষায় কিন্তু আরো নতুন নতুন জনপদ বিলীন হয়ে যাবে। এখানে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, মসজিদ রয়েছে, এই গ্রামের নানা রকম অবকাঠামো রয়েছে, রাস্তা রয়েছে, বিদ্যুতের সংযোগ লাইন রয়েছে, সেগুলো কিন্তু একের পর এক এই গেল বর্ষায় বিলীন হয়েছে এবং এই আসন্ন বর্ষায় তারা বিলীনের আশঙ্কা করছেন। এবং এখানকার যে স্থানীয় বাসিন্দারা আছেন সেটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলাটি নানা প্রান্তে প্রথম দিকে 10 কিলোমিটারের বেশি এলাকা ছিল, কিন্তু পরবর্তীতে এই প্রকল্পে প্রায় এটিকে 2 কিলোমিটারে নামিয়ে আনা হয়। কিন্তু এই যে পরবর্তী পদক্ষেপ যে পানি উন্নয়ন বোর্ড এবং বিভিন্ন ভাবে যে বিআইডব্লিউ থেকে এই ভাঙনের ব্যাপারে আলোচনা হয়েছে এবং গেল বর্ষায় কিন্তু এই শিমুলিয়া ঘাটেও ভাঙন দেখা দিয়েছে এবং পদ্মা সেতুর যে কনস্ট্রাকশন ইয়ার্ড সেখানে কিন্তু ভাঙন দেখা দেয় এবং এরপরেই কিন্তু এই গ্রামগুলোতে আঘাত করে এবং সবকিছু মিলিয়ে পদ্মা এবং পদ্মা সেতুর যে কনস্ট্রাকশন ইয়ার্ড সেখানে কিন্তু ভাঙন দেখা দেয় এবং এরপরেই কিন্তু এই গ্রামগুলোতে আঘাত করে এবং সবকিছু মিলিয়ে পদ্মা কিন্তু এখানে রুদ্র মূর্তি ধারণ করেছে এবং এই রুদ্র মূর্তি ধারণকে কেন্দ্র করে এখানকার যে বসতি, যে 9টি গ্রাম নিশ্চিহ্ন হয়েছে, সেই 9টি গ্রামের যারা হাজার হাজার বসতি রয়েছে তারা কিন্তু এখানকার মূল ভূখণ্ডে বিচ্ছিন্নভাবে তারা রাস্তার ধারে বিভিন্ন জায়গায় তারা বসতি নিয়েছে, আবার অনেক অন্য
চরে অন্য জেলায় চলে গেছে। সবকিছু মিলিয়ে এই নদী ভাঙনকে কেন্দ্র করে পদ্মার তীরবর্তী মানুষের মধ্যে কিন্তু একটা এখন আতঙ্ক এবং নানা রকম দুর্ভোগ বিরাজ করছে। তো এই ছিল এই নদী ভাঙন এলাকার সর্বশেষ অবস্থা। ফয়সাল। মুন্সিগঞ্জে লৌহজং থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। চলমান লকডাউনে টাঙ্গাইলের করটিয়ায় শাড়ি কাপড়ের পাইকারি হাট বসলেও সারা দেশে গণপরিবহন বন্ধ থাকায় দেখা মিলছে না দূর দূরান্তের ক্রেতাদের। ফলে নিজেদের উৎপাদিত শাড়ি নিয়ে চরম বিপাকে পড়েছেন তাঁতিরা। গত বছরের লকডাউনে লোকসান কাটিয়ে উঠতে না উঠতেই আবারও লকডাউনে লোকসানে পড়ে সর্বশান্ত হচ্ছেন তাঁত সংশ্লিষ্টরা। এদিকে হাট কর্তৃপক্ষ তাঁতিদের লোকসানের কথা জানিয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন। টাঙ্গাইল থেকে কাদের তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। করটিয়া হাটের প্রত্যেকটি দোকানে সাজানো হয়েছে লাখ লাখ টাকার শাড়ি কাপড়। হাটে ক্রেতা নেই, বাড়ি ফিরেই শ্রমিকের মজুরি পরিশোধ করতে হবে, আর তাই মলিন মুখ ব্যবসায়ীদের। ঈদের আর মাত্র কদিন বাকি। এই সময়ে করটিয়া শাড়ি কাপড়ের হাটে তাঁতি ও ব্যবসায়ীদের দম ফেলার সময় থাকে না। অথচ গেল 2 বছর ধরে করটিয়া হাটের চিত্র ভিন্ন। লকডাউনের কারণে দূর দূরান্তের ক্রেতাদের দেখা নেই। গত বছর রমজানেও করোনা পরিস্থিতির কারণে দেশে লকডাউন থাকায় তাঁতিদের লোকসান গুনতে হয়েছে। এখন পর্যন্ত অনেকেই সেই লোকসান কাটিয়ে উঠতে পারেনি। এবারও তাঁতিরা তাদের উৎপাদিত শাড়ি নিয়ে আবারও লোকসান আতঙ্কে রয়েছেন। এই ব্যবসাটার মূল সময় হচ্ছে এই রমজান মাসে। আমরা অর্ধেক মূল্যেই কাপড় ছাড়তেছি। গত বছরের মাল রয়েছেই, এখনো লকডাউনের কারণে বেচাকিনি খুবই খারাপ, লাজুক অবস্থা। 27টা ফ্যামিলি চালায়, আমার অন্য কাজ করে। আজকে যাই আমি শ্রমিক গুণে বিদায় দিয়ে দেবো। লকডাউনে তো লোকজন নাই, আর সেই বর্তমান কাপড়ের যে দাম অনেক কমে গেছে। ব্যবসায়ীরা জানান, লকডাউনে মার্কেট বন্ধ থাকায় তারাও লোকসান আতঙ্কে রয়েছেন। মাল কিনছি কিন্তু আসতেও অনেক কষ্ট, যেতেও অনেক কষ্ট। সারা বছর লকডাউন গেছে, ব্যবসা নাই। এই মাহে রমজানে আমাকে ব্যবসা হবো, তা তো হইল না। করটিয়া হাট কর্তৃপক্ষ জানিয়েছেন কোনোভাবেই তাঁতিরা লোকসান কাটিয়ে উঠতে পারছেন না। গত বছরের লোকসান ওঠানো কোনো সম্ভবই হয় নাই। এই বছর তাঁতিরা আশা করছিল নতুন করে তারা কাপড় চোপড় সব তৈরি করে আসছিল, এর মধ্যেই তাঁতিরা আবার লকডাউনের মধ্যে পড়ে গেছে, হাটে কোনো বেচাকিনি নাই। টাঙ্গাইলের করটিয়া শাড়ি কাপড়ের হাটে প্রায় 5000 শাড়ি কাপড়ের দোকান রয়েছে। স্বাভাবিক সময়ে 5 থেকে 700 কোটি টাকার শাড়ি বিক্রি হলেও এখন 1 কোটি টাকাও বিক্রি হচ্ছে না। সময় সংবাদ, টাঙ্গাইল। ভোরের সময়ে আরও থাকছে, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে শেষ দফার ভোট আজ। 35 আসনে ব্যাপক নিরাপত্তা জোরদার। ক্ষমতা গ্রহণের 100 দিন উপলক্ষে কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই বিষয়ে সবশেষ খবর জানাতে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছে তার কাছে। সাকি। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার 100 দিন পূর্ণ করতে চলেছেন, প্রথম 100 দিন। আর সেই উপলক্ষে কংগ্রেসের অধিবেশন বসেছে ইতিমধ্যে। কংগ্রেসের যে যৌথ অধিবেশন, ফয়সাল আপনি জানেন যুক্তরাষ্ট্রের যে সংসদ কংগ্রেস, সেখানে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুটি কক্ষে বিভক্ত, সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। সেই হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সিনেট এই দুই সদস্যদেরকে, দুই আইন প্রণেতাদের নিয়েই আজকের এই যৌথ অধিবেশন। এবং সেই অধিবেশনে ইতিমধ্যে প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বক্তব্য রাখা শুরু করেছেন। 100 দিনের কর্মসূচি ছিল খুবই চ্যালেঞ্জিং। তিনি যখন সরকার গঠন করেন এই বছরের 20শে জানুয়ারি, তারপরেই কিন্তু তিনি 100 দিনে তার সরকারের কি বিষয়গুলো প্রাধান্য পাবে, গুরুত্ব পাবে, কিভাবে তিনি আমেরিকাকে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাবেন, তার একটি কর্মসূচি ঘোষণা করেছিলেন। আপনি জানেন যে যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে করোনা মহামারীর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ, এবং সেইখানে এখন পর্যন্ত 6.25 লাখের মতো মানুষ একটি দেশে মৃত্যুবরণ করেছে শুধু করোনা মহামারীতে, এবং 3.5 কোটি মানুষ এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে। এরপরে জো বাইডেন অর্থনৈতিকভাবে এবং এই করোনা মহামারী কাটিয়ে ওঠার জন্য কিছু কর্মসূচি গ্রহণ করেছিলেন। তিনি প্রথম 100 দিনের মধ্যে বলেছিলেন যে অন্তত 10 কোটি মানুষকে তিনি করোনার টিকা, অন্ততপক্ষে একটি করে ডোজের করোনার টিকা তিনি
দিয়ে দিতে চান, কিন্তু আমরা দেখলাম যে 100 দিনেরও বেশ কয়েকদিন আগেই সেই 10 কোটি ছাড়িয়ে এটি দ্বিগুণ তার লক্ষ্যমাত্রার সাফল্য পেয়েছে। 22 কোটিরও বেশি মানুষ যুক্তরাষ্ট্রে করোনার একটি টিকা ইতিমধ্যে নিয়ে ফেলেছে। এটিকে বিরাট এক সাফল্য হিসেবে দেখা হচ্ছে এবং করোনার টিকার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাটি যুক্তরাষ্ট্র যেভাবে করেছে, সারা পৃথিবীতে এত সুন্দর ব্যবস্থাপনা আর কোনো দেশে হয়তো এইভাবে হয়নি। এত বেশি মাত্রার মানুষজনও করোনার টিকা এখন পর্যন্ত গ্রহণ করতে পারেনি। এই জন্য যুক্তরাষ্ট্রের যারা জনগণ মানুষ আছেন তারা কিন্তু বাইডেনের এই কাজের প্রশংসা তারা করছেন। পাশাপাশি বাইডেনের উল্লেখযোগ্য যে অগ্রগতির তালিকায় ছিল সে অভিবাসন ছিল মুসলিম দেশগুলো। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় বেশ কয়েকটি দেশের মুসলিম দেশের জনগণকে আমেরিকায় ঢুকতে দেওয়া হয়নি, ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তিনি কিন্তু ক্ষমতায় আসার পরেই 100 দিনের মধ্যে সেই ভ্রমণ নিষেধাজ্ঞা তিনি বাতিল করেছেন। এটিকেও একটি বড় রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবেই দেখা হচ্ছে। অন্যদিকে জলবায়ু ক্ষতিকারক প্রভাবে যেসব দেশ ক্ষতিগ্রস্ত, তাদের যে সম্মেলন প্যারিস জলবায়ু চুক্তি, সেই চুক্তিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেরিয়ে এসেছিল, যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে বের করে এনেছিলেন। কিন্তু জো বাইডেন কিন্তু আবার সেই প্যারিস চুক্তিতে গেছেন এবং যুক্তরাষ্ট্রে কয়েকদিন আগেই একটি বড় জলবায়ু সম্মেলন হয়েছে, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু প্রথম দিনেই এই জলবায়ু সম্মেলনে বক্তব্য রেখেছেন। এটিও কূটনৈতিকভাবে বহির্বিশ্বে আমেরিকাকে তার হারানো ঐতিহ্য, তার যে মর্যাদা ফিরিয়ে আনার জন্য একটি বড় পদক্ষেপ হিসেবেই এখানকার মানুষজন তারা ভাবছেন। অন্যদিকে অভিবাসন সংক্রান্ত ডোনাল্ড ট্রাম্প যে ওয়ার্কারদের যে অভিবাসন প্রক্রিয়া আছে, H-1B ভিসা, সেই ভিসাটি মানে বিদেশ থেকে কর্মী আনা, সেই বিদেশ থেকে কর্মী আনার বিষয়টিও কিন্তু তিনি জটিল করে তুলেছিলেন এবং সেইখান থেকে সেই সুযোগটিকে সীমিত করে দিয়েছিলেন। বাইডেন কিন্তু সেই জায়গায় কিন্তু আবার সেইটিকে অবারিত করেছেন, সেই সুযোগটি তারা দিচ্ছেন, আবারও বিদেশ থেকে কিন্তু কর্মী আসছে। অন্যদিকে অভ্যন্তরীণ যে অভিবাসন নানান রকম প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার যে জটিলতর করা হয়েছিল, সেই জায়গাটিতে আস্তে আস্তে এখন সহজ হচ্ছে অভিবাসন এবং যুক্তরাষ্ট্র সারা পৃথিবীর সবচেয়ে বড় অভিবাসী দেশ। সেই অভিবাসী দেশের মানুষ এতে এখন খুবই খুশি যে তারা অভিবাসী হিসেবে তারা তাদের মর্যাদাটা আগের সরকারের তুলনায় এখন বেশি পাচ্ছেন। অর্থনৈতিকভাবে অনেক প্রণোদনা প্যাকেজ দিয়েছেন জো বাইডেন। ইতিমধ্যে গত 1 মাসের মধ্যে $2 ট্রিলিয়ন প্রথমত একটি অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা তিনি নিয়েছেন। তারপরে আজকে সম্ভবত এই বক্তব্য যেখানে রাখছেন তিনি, সেই বক্তব্যই তিনি ঘোষণা করবেন যে পরিবারগুলো, শিশু, ছাত্রছাত্রী এবং যে কর্মজীবী রয়েছেন তাদের জন্য আলাদাভাবে আরেকটি $1.8 ট্রিলিয়ন আরেকটি নতুন বিনিয়োগের ঘোষণা তিনি দিচ্ছেন। সব কিছু মিলিয়ে যুক্তরাষ্ট্রের মানুষ এই 100 দিনের মধ্যে ভালো ছিল এবং এখানকার যে স্টক মার্কেট, সেই স্টক মার্কেটের যে ইতিহাস, সেটিও বলা হচ্ছে যে 75 বছরের ইতিহাসে তুলনামূলক বিচারে বিভিন্ন প্রেসিডেন্টের যে প্রথম 100 দিনের যে সময়সীমা, সেই সময়সীমার মধ্যে কিন্তু যুক্তরাষ্ট্রের স্টক মার্কেটও কিন্তু এখন সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে। সবকিছু মিলিয়ে জো বাইডেনের সময়কে বলা হচ্ছে যে ফ্রাঙ্কলিন রুজভেল্টের আমলে যে উন্নয়ন হয়েছিল তার সাফল্যকেও জো বাইডেন ছাড়িয়ে যেতে পারেন, এমনটি এখানকার বিশ্লেষকরা বলছেন। এখন আদত যুক্তরাষ্ট্রকে বাইডেন কোথায় নিয়ে যাবেন সেটি সময়ই বলে দেবে। এই ছিল আমার কাছে সর্বশেষ ফয়সাল। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। সহকর্মী হাসানুজ্জামান সাকি সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। করোনার ভয়াল থাবার মধ্যেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের 8ম এবং শেষ দফার ভোট আজ। এ দফায় ভোট অনুষ্ঠিত হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, কলকাতা এবং বীরভূমের 35টি আসনে। 8ম দফার ভোটে ভাগ্য নির্ধারণ হবে 283 জন প্রার্থীর। নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বুথে বুথে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা রক্ষী। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে করোনা সংক্রমণ রোধে নেওয়া হয়েছে সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতা। আগামী 2রা মে প্রকাশ করা হবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল। কুয়েতে স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশ, ভারত এবং মিশর সহ বিভিন্ন দেশের প্রবাসীদের বিনামূল্যে করোনার টিকা দেয়া হচ্ছে। এজন্য দেশটির বিভিন্ন শহরে নতুন করে চালু করা হয়েছে বহু টিকাদান কেন্দ্র। এই সুযোগ পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য, ছবিতে রিপোর্ট।
কুয়েতে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ প্রতিরোধে দেশটির সরকার নিয়েছে নানা পদক্ষেপ। এর অংশ হিসেবে জারি করা হয়েছে দ্বিতীয় দফার কারফিউ। একই সঙ্গে গতি বাড়ানো হয়েছে টিকাদান কার্যক্রমের। স্থানীয় এবং প্রবাসীদের টিকার আওতায় আনতে স্থানীয় ক্লিনিকগুলোতে টিকাদানের ব্যাপক প্রস্তুতি নিয়েছে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সব মিলিয়ে এ পর্যন্ত কুয়েতে প্রায় 5 লাখ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। টিকার আওতায় আনা হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং কর্মচারীদেরও। সেই সঙ্গে মসজিদ এবং কোঅপারেটিভ সোসাইটিগুলোতে কর্মরত বাংলাদেশ, ভারত এবং মিশর সহ বিভিন্ন দেশের প্রবাসীদের টিকার প্রথম ডোজ দেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময় পর দেওয়া হবে দ্বিতীয় ডোজ। দেশটিতে এর মধ্যে প্রবাসী সহ প্রায় 12 লাখ মানুষ অনলাইনে টিকার জন্য নিবন্ধন করেছেন। প্রবাসীদের টিকা দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। একই সঙ্গে টিকা নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তারা। কুয়েতের একাধিক টিকাদান কেন্দ্র চালু করেছে এবং এই কেন্দ্রগুলোতে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসীদেরকে কুয়েত গভর্নমেন্ট বিনামূল্যে টিকা দিতেছে। অনেক স্কুল, মাদ্রাসা, বিভিন্ন জামিয়া এবং বাঙালি, ইন্ডিয়া সবাই দিতেছে। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। টিকাদানের মধ্যে থেকে আমরা হয়তো আগামী আগের মতো ফিরে পাবো, দেশে যাওয়া আসা চলাফেরা করতে পারবো। টিকা কার্যক্রমের পাশাপাশি কুয়েতে স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমও জোর গতিতে এগিয়ে চলছে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে অব্যাহত আছে স্বাভাবিক কার্যক্রমও। কর্তৃপক্ষ জানিয়েছে, বাধ্যতামূলক ভ্যাকসিনের সনদ নিয়ে প্রবাসীরা কুয়েতে প্রবেশ করতে পারবেন। দেশটিতে এ পর্যন্ত 2,68,000 মানুষ করোনায় আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন 1500-র বেশি। সময় সংবাদ, কুয়েত। অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি যেন বিশ্বের বেশিরভাগ দেশের থেকেই আলাদা। গত কয়েক মাস ধরে পরিস্থিতি একরকম স্বাভাবিকই রয়েছে। অস্ট্রেলিয়ায় করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী SM আমিনুল রুবেলের কাছে। রুবেল। ধন্যবাদ ফয়সাল, শুভ সকাল। অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি স্থিতিশীল অবস্থায় আছে, দীর্ঘদিন যাবৎ স্থিতিশীল অবস্থায় আছে। এই মুহূর্তে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাও খুব বেশি নেই। গত 2 দিনে স্থানীয় কেউ কিন্তু করোনা আক্রান্ত হয়নি। এই মুহূর্তে শুধুমাত্র পুরো অস্ট্রেলিয়াতে 9 জন স্থানীয় রোগী করোনা আক্রান্ত অবস্থায় আছে। বাকি যারা করোনা আক্রান্ত রোগী তারা কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইটে করে অস্ট্রেলিয়াতে এসেছিল এবং তারা কিন্তু হোটেল কোয়ারেন্টিনে আছে অথবা চিকিৎসারত অবস্থায় আছে। ক্রিটিক্যাল অবস্থায় কিন্তু এই মুহূর্তে কেউ নেই। গত 4 মাসে পুরো অস্ট্রেলিয়াতে শুধুমাত্র একজন মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তিনি কিন্তু অনেক বয়স্ক রোগী ছিলেন এবং তার আগে থেকেই শ্বাসকষ্ট ছিল। কতটা কঠোরভাবে অস্ট্রেলিয়া সরকার সফলতার সাথে এই করোনা নিয়ন্ত্রণ করে যাচ্ছে সেটি কিন্তু বোঝাই যাচ্ছে। তবে কঠোর বারবার বলছি, কারণ অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক বর্ডার পৃথিবীর সব দেশের সাথে কিন্তু নিয়মিত যে বর্ডারটি সেটি কিন্তু বন্ধ আছে। অস্ট্রেলিয়া একটি দ্বীপ রাষ্ট্র, সবচেয়ে কাছের দেশ নিউজিল্যান্ড, বড় দেশগুলোর ভিতরে সবচেয়ে কাছের দেশ কিন্তু নিউজিল্যান্ড, সেটি যেতেও প্রায় 4 ঘন্টা অস্ট্রেলিয়া থেকে উড়ে যেতে হয়। তো অস্ট্রেলিয়া সরকার কিন্তু বর্ডার বন্ধ করে রাখলে এখানে থেকে বাইরে থেকে কারো আসার যেমন সুযোগ নেই, অস্ট্রেলিয়া থেকে কিন্তু বাইরে যাওয়ার সুযোগও নেই। ভ্যাকসিন কার্যক্রমের কথায় আসি, অস্ট্রেলিয়ার সরকার কিন্তু ভ্যাকসিন কার্যক্রমে খুব বেশি গতি আনতে পারেনি। ফেব্রুয়ারির শুরুতে যখন ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছিল তখন কিন্তু সরকার কথা দিয়েছিল পুরো অস্ট্রেলিয়ার সবাইকে ফ্রি ভ্যাকসিনের আওতায় আনা হবে 2 ডোজ করে, এবং সেটি কিন্তু এবছরের সেপ্টেম্বরের ভিতরেই পুরো অস্ট্রেলিয়ার সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। তবে প্রায় 2 মাস পার হয়ে গেল, অস্ট্রেলিয়াতে মাত্র 20 লক্ষ বা 2 মিলিয়ন ডোজ কিন্তু দেওয়া হয়েছে এখন পর্যন্ত। সেটি কিন্তু গতকালকে সব নিউজ পেপারে বা নিউজে কিন্তু হেডলাইন হয়েছে যে প্রায় এতদিনে মাত্র 2 মিলিয়ন ডোজ দেওয়া হয়েছে। 2 মিলিয়ন মানুষ কিন্তু নয়। তবে এই 2 মিলিয়ন কিন্তু তারা ফ্রন্ট লাইনার, যারা করোনার সাথে যুদ্ধ করে আসছেন, যেমন ডাক্তার, নার্স বা সরকারি চাকরি যারা করছেন, যারা নিয়মিত নাগরিকদের সাথে যোগাযোগ করছেন, ফিজিক্যালি যারা কাছে আসছেন, তাদেরকে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে। এছাড়া চাইল্ড কেয়ার বা এইজ কেয়ারে যারা জব করেন তারা এই ভ্যাকসিনটি পেয়েছেন। তো দুর্ভাগ্য বাংলাদেশিদের, কারণ বাংলাদেশিরা খুব বেশি দিন হয়নি অস্ট্রেলিয়াতে এসেছে। এ কারণে অস্ট্রেলিয়াতে প্রচুর বাংলাদেশি ডাক্তার বা নার্স থাকলেও অন্যান্য সরকারি পেশায় কিন্তু খুব বেশি বাংলাদেশি নেই। সেই কারণে ভ্যাকসিন প্রদান যে কার্যক্রম সেখানে কিন্তু বাংলাদেশিদের লিস্ট, বাংলাদেশিদের নাম কিন্তু এখনও আসেনি। এই ভ্যাকসিন পেতে হলে কিন্তু অস্ট্রেলিয়াতে নাগরিক হতে হবে এমন কোনো কথা নেই। এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে যারা আছে প্রত্যেকেই কিন্তু এই ভ্যাকসিনের আওতায় আসতে পারবে, আসার সুযোগ তাদের হবে। দুর্ভাগ্য বাংলাদেশিদের, তারা কিন্তু এখনও সেই সুযোগটি পায়নি।
এই মুহূর্তেও কিন্তু প্রচুর বাংলাদেশি যারা অস্ট্রেলিয়াতে আসার জন্য অপেক্ষা করছে, বাংলাদেশে অপেক্ষা করছে, দীর্ঘদিন যাবত তারা অস্ট্রেলিয়াতে আসতে পারছে না, কারণ ফ্লাইটের স্বল্পতা এবং অস্ট্রেলিয়াতে হোটেল কোয়ারেন্টিনের যে স্বল্পতা। এবার শিক্ষার্থীদের ব্যাপারে আসি। শিক্ষার্থীদের জন্য বারবারও বলছি, তাদের আসলে দুর্ভাগ্য যে অস্ট্রেলিয়াতে 2019 সালে যারা পড়াশোনা করতে এসেছিল তাদের প্রায় অনেকেরই কিন্তু এই মার্চ এপ্রিলে এই সেমিস্টারটি কিন্তু শেষ সেমিস্টার, তাদের কিন্তু জুন জুলাইয়ের ভিতর তাদের পড়াশোনা শেষ হয়ে গেলে অনেকেই কিন্তু অস্ট্রেলিয়া থেকে চলে যাবে। বিশেষ করে গত বছর যারা শুরুতে এসেছিল ফেব্রুয়ারি মার্চের সেমিস্টারে, যারা অস্ট্রেলিয়াতে মাস্টার্স করতে এসেছিল তাদের পড়াশোনা কিন্তু এই জুন জুলাইতে এসে শেষ হয়ে যাবে। তাদের বেশিরভাগই কিন্তু অস্ট্রেলিয়াতে থাকার জন্য খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না, কারণ অস্ট্রেলিয়া কিন্তু আগের মতো নেই এই মুহূর্তে। আপনারা জানেন করোনাকালীন সময়ে অস্ট্রেলিয়া কিন্তু আন্তর্জাতিক শিক্ষার্থীদের সাথে খুব বেশি ফ্রেন্ডলি না। শিক্ষার্থীরা কিন্তু গত প্রায় 14-15 মাসে অস্ট্রেলিয়াতে কোনো শিক্ষার্থী আসতে পারেনি। সরকার যদিও চেষ্টা করে যাচ্ছে শিক্ষার্থীদেরকে যেন নিয়ে আসা যায়। তার মানে আমি বলতে চাচ্ছি যে অস্ট্রেলিয়াতে যে বাংলাদেশি শিক্ষার্থীরা যারা আছে, যারা আগামী কয়েক মাসের ভিতরে পড়াশোনা শেষ করে বাংলাদেশে ফেরত যাবে, তারা কিন্তু সম্ভবত কেউ ভ্যাকসিনের আওতায় আসতে পারবে না, কারণ যে নিয়ম বা নীতি সরকার কিন্তু প্রদান করেছে, যেই লেভেল তৈরি করেছে 4টি লেভেল, সেই লেভেলের সবার শেষে কিন্তু মধ্যবয়স্ক সুস্থ যারা আছে, ইয়াং যারা আছে, তাদের কিন্তু ভ্যাকসিন প্রদান কার্যক্রমের সবার শেষ লেভেলে তারা আছে। তার মানে তাদের সময় যতদিন আসবে ততদিনে কিন্তু অনেক বাংলাদেশি শিক্ষার্থী তাদেরকে দেশেই ফেরত যেতে হবে, এবং অনেক বাংলাদেশি যারা দেশে আটকে আছে আন্তর্জাতিক যোগাযোগ যতদিন পুরোপুরি না খুলে দিচ্ছে, তারাও কিন্তু বাংলাদেশ থেকে একটা ভ্যাকসিন নিয়ে চলে আসবে, অস্ট্রেলিয়া এসে পুরোটা নিবে কিনা এরকম একটি গোলকধাঁধার ভিতরে তারা কিন্তু আছে। অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা মানসিকভাবে ভালো আছে, শারীরিকভাবে সুস্থ আছে, তবে যতদিন দেশের সাথে আন্তর্জাতিক যোগাযোগ না খুলছে ততদিন কিন্তু তারা সম্পূর্ণরূপে ভালো থাকবে না। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সালের কাছে। সহকর্মী এস.এম. আমিনুল রুবেল সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতির খবর। ইতালিতে মে মাস থেকে ফার্মেসি, সুপারমার্কেট এবং অন্য সব সাধারণ দোকানে মিলবে করোনা টেস্টের কিট। কোনো ব্যবস্থাপত্র ছাড়াই যে কেউই দ্রুত পরীক্ষা করতে পারবেন ঘরে বসে। সরকারের এমন পদক্ষেপে স্থানীয়দের পাশাপাশি খুশি প্রবাসী বাংলাদেশিরাও। ইতালি ভেনিস থেকে মাকসুদুর রহমানের রিপোর্ট। আসন্ন গ্রীষ্মের ছুটিতে পর্যটন শিল্পের উন্নয়নে ইতালি সরকার গ্রহণ করেছেন নানা পরিকল্পনা। এর অংশ হিসেবে করোনা পরীক্ষা সহজ করতে হোম টেস্টিং কিট বিক্রির অনুমতি দিয়েছে দেশটির সরকার। আগামী মাস থেকে ফার্মেসি, সুপারমার্কেট এবং সাধারণ দোকানেও পাওয়া যাবে এই পরীক্ষার কিট, যা মিলবে 6 থেকে 8 ইউরোতে। ফলাফলে সময় লাগবে মাত্র 15 মিনিট। এদিকে আসছে গ্রীষ্মের দিনগুলোতে ইতালির রেড ক্রিসেন্ট সোসাইটি দেশটির রোম, মিলান, ভেনিস, ফ্লোরেন্স সহ কমপক্ষে 11টি ট্রেন স্টেশনে যাত্রীদের বিনামূল্যে সোয়াব টেস্টের ব্যবস্থা করবেন বলে জানানো হয়েছে। সংশ্লিষ্টদের আশা, এসব পদক্ষেপের মাধ্যমে ইতালি জুড়ে ভ্রমণে কমে যাবে কোভিড-19 সংক্রমিত হওয়ার ভয়, যা পর্যটকদের আগমন বৃদ্ধি করবে বলে মনে করা হচ্ছে। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। রেড ক্রিসেন্ট সোসাইটি বিভিন্ন ট্রেন স্টেশনে যাত্রীদের জন্য বিনামূল্যে কোভিড-19 টেস্টের ব্যবস্থা করতে যাচ্ছেন। এই সংবাদে আমরা সবাই খুশি। আগামী সামার সিজনকে আরও বেশি গতিশীল করার জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে, করোনা টেস্টের জন্য কিট সুপারমার্কেট, ফার্মেসি এবং যে কোনো মার্কেটে পাওয়া যাবে, এই পদক্ষেপকে আমরা প্রবাসীদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। ইতালিতে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছেন 1,20,000 মানুষ। অন্যদিকে দেশটিতে প্রতিনিয়ত বাড়ছে শনাক্তের সংখ্যা। মাকসুদুর রহমান, সময় সংবাদ, ইতালি। ভোলায় আবারও বাড়ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় 338 জন আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন সদর হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, গত 2 দিন ডায়রিয়ার প্রকোপ কমলেও মঙ্গলবার বিকেল থেকে আবারও বেড়েছে আক্রান্তের সংখ্যা। শয্যার তুলনায় অতিরিক্ত রোগী থাকায় মেঝে কিংবা বারান্দাতেও চলছে চিকিৎসা। তবে প্রয়োজনীয় জনবল ও ওষুধ না থাকায় কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবার অভিযোগ রোগী ও স্বজনদের। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে গত এক সপ্তাহে জেলায় 3,448 জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন, আর এক মাসে এই সংখ্যা 6,400। নাই ফ্যান লাগে, গরম, রোগীর তো অসুবিধা। যেরকম মাছি, দুর্গন্ধ, ময়লা কোনো পরিষ্কার নেই, কোনো কিছু নেই। আশ্রয় কাছে যাইলে হেরা মানে এই দিচ্ছে দেই আই, আর মানে হ্যাঁ তারা যাইলে সহযোগিতা পাইতেছে না ঠিক মতন। অসহনীয় দাবদাহে নওগাঁয় বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ।
বেড সংকটে হাসপাতালের মেঝেগুলোতে চলছে রোগীদের চিকিৎসা। এ বিষয়ে জানাতে সদর হাসপাতালে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রকি। ধন্যবাদ ফয়সাল। গেল এক সপ্তাহ জুড়ে কিন্তু অসহনীয় তাপদাহ বিরাজ করছে এই উত্তর জনপদে, এবং এই তাপদাহের সাথে একদিকে গরম, অন্যদিকে কিন্তু বিদ্যুতের এক ধরনের লুকোচুরি রয়েছে। এই কারণে কিন্তু আমরা লক্ষ্য করছিলাম গরমের তীব্র তাপদাহের গরম এটা জনজীবন যেমন প্রভাব ফেলেছে, অন্যদিকে কিন্তু এই তাপদাহের কারণে শিশু এবং বয়স্করা কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, এবং বিশেষ করে ডায়রিয়া এবং নিউমোনিয়ার আক্রান্তের হারই আমরা বেশি লক্ষ্য করছি এই হাসপাতালগুলোতে। এবং গ্রামের অনেক প্রান্তিক পর্যায় থেকে ডায়রিয়া নিউমোনিয়া নিয়ে এই সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভিড় করছেন। তো হঠাৎ এরকম একটি অসহনীয় তাপমাত্রার কারণে কিন্তু হাসপাতালের রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। বিশেষ করে ডায়রিয়া নিউমোনিয়ার শিশুরা এই হাসপাতালে ভিড় করছেন, এবং তাদের আসলে এই মুহূর্তে সেবা দিতে গিয়ে কিন্তু হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে হঠাৎ করে তাপমাত্রা বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু এই জাতীয় রোগ বালাইয়ের প্রাদুর্ভাবটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। এবং এই সময়টাতে চিকিৎসকরা যে বিষয়টি বলছেন যে সতর্কতার সাথে চলা এবং শিশুদেরকে কিন্তু নিরাপদে রাখার কথা বলা হচ্ছে, এবং বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু শ্বাস প্রশ্বাস বা এই জাতীয় যেসব রোগ রয়েছে এক্ষেত্রে কিন্তু তাদের সুরক্ষার কথা বারবার তাগিদ দিয়েছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। নওগাঁ সদর হাসপাতালের এই মুহূর্তে কিন্তু 10 বেডের একটি এই ওয়ার্ডে রয়েছে, সেখানে কিন্তু 34 জন শিশু সহ বিভিন্ন স্ক্যানো বিভাগের চিকিৎসা নিচ্ছে। এবং এই সময়টাতে কিন্তু হঠাৎ এরকম তাপমাত্রা বৃদ্ধির কারণে চিকিৎসক এবং নার্সরা বলছেন যে তারা কিন্তু হিমশিম খাচ্ছেন বাড়তি রোগীর চাপ সামলাতে গিয়ে। তো গেল এক সপ্তাহ জুড়ে কিন্তু এরকম তাপমাত্রা বিরাজ করছিল, এবং এই তাপমাত্রা কিন্তু এক ধরনের জনজীবনে প্রভাব ফেলছে। সকাল 10টার পর থেকে কিন্তু রাস্তাঘাটে প্রচন্ড গরম এবং ভ্যাপসা গরম একদিকে বিরাজ করছে। রাস্তায় কিন্তু তাপমাত্রা গতকাল রেকর্ড করা হয়েছিল 41.4 তাপমাত্রা এই উত্তর জনপদে, এবং এই তাপমাত্রার গত রাতে কিছুটা হালকা বাতাস বয়েছে এবং কিছুটা বৃষ্টি হয়েছিল। এই কারণে কিছুটা আজকে সকালে এক ধরনের স্বস্তি ফিরেছে জনজীবনে, কিন্তু অসহনীয় তাপমাত্রা কিন্তু জনজীবনের উপর এক ধরনের স্থবিরতা নেমে এসেছে। এবং অন্যদিকে কিন্তু রাস্তাঘাটগুলোতে মানুষজনের উপস্থিতি দুপুরের পর থেকে খুবই কম থাকছে, এবং এই তাপমাত্রার কারণে কিন্তু প্রভাব পড়েছে শিশুদের উপরই বেশি। কারণ আমরা লক্ষ্য করছিলাম শিশুদের এই সময়টাতে বিভিন্ন খাবারের ক্ষেত্রে একটা অসতর্কতার কারণে কিন্তু রোগ বালাইয়ের ঝুঁকিটা বেশি থাকছে, এবং শিশুদেরকে নিয়ে কিন্তু উদ্বিগ্ন অভিভাবকরা হাসপাতাল সহ প্রাইভেট ক্লিনিকগুলোতে ভিড় করছেন। তবে এই ধরনের তাপমাত্রা কিন্তু আরো 2-1 দিন থাকতে পারে, স্থানীয় আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। এবং চিকিৎসকরা যে বিষয়টি বারবার বলছেন যে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য বাসি খাবার পরিহার করা এবং শিশুদেরকে সবসময় নিরাপদে রাখা, এবং অতিরিক্ত ঘেমে গেলে শিশুদেরকে সেই জায়গা থেকে যেন ঠান্ডা রাখা যায়, কিছুটা উষ্ণতার পরিহার করে যেন নিরাপদে থাকার ক্ষেত্রটা মায়েদের প্রতি তারা একটা নির্দেশ বা সতর্কতা দিয়েছে। তো পরিস্থিতি কিন্তু চিকিৎসকদের দিক থেকে সতর্কতার পরও কিন্তু হাসপাতালগুলোতে বেড সংকট সহ চিকিৎসা উপকরণের কিন্তু এখানে ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ রোগীর চাপ বৃদ্ধির কারণে কিন্তু স্যালাইন এবং অন্যান্য যেসব শিশুদের উপকরণ রয়েছে এটা কিন্তু হিমশিম খাচ্ছে চিকিৎসকরা বলছেন যে এই ধরনের তাপমাত্রা একদিকে যেমন তাদেরকে বাড়তি চাপের মধ্যে ফেলেছে, অন্যদিকে কিন্তু এই হাসপাতালে শিশু ওয়ার্ডের যে সব বেড রয়েছে তা কিন্তু খুবই অপ্রতুল। মাত্র 10 বেডের এই হাসপাতালে এখানে কিন্তু প্রতিদিনই ভিড় করছেন 80 থেকে 100 জন শিশু কিন্তু চিকিৎসা নিতে আসছেন, এবং বেশিরভাগ শিশুদেরকে কিন্তু চিকিৎসা নেওয়ার পর অনেকে ফিরে যাচ্ছেন, কিন্তু একেবারে যাদের পরিস্থিতি কিছুটা নাজুক থাকছে তাদেরকে ভর্তি করানো হচ্ছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা লক্ষ্য করছিলাম হাসপাতালের এই বেড না পাওয়ার কারণে অনেকে কিন্তু মেঝেতে চিকিৎসা নিচ্ছেন, এবং এই একটা অস্বস্তিকর পরিস্থিতির শিকার হচ্ছেন তারা। এবং এই পরিস্থিতি থেকে কিন্তু হাসপাতালের একটা অস্বাস্থ্যকর পরিবেশও কিন্তু এখানে স্বাভাবিকভাবে চিকিৎসা ক্ষেত্রে একটা বড় ধরনের এখানে আমরা লক্ষ্য করছিলাম যে যারা সেবা নিতে আসছেন তারা বারবার বলছেন যে এক ধরনের অতিরিক্ত চাপ তাদের কিন্তু সেবা পেতেও যেমন বিড়ম্বনা পোহাতে হচ্ছে, অন্যদিকে এই পরিস্থিতিতে কিন্তু যে অসহনীয় পরিবেশ এই পরিবেশটাও কিন্তু তাদের জন্য স্বাস্থ্যের জন্য কিন্তু একরকম হানিকর বলছেন। এবং
সব মিলে কিন্তু হঠাৎ এই তাপমাত্রা কিন্তু জনজীবনে বড় ধরনের প্রভাব ফেলেছে এবং এই তাপমাত্রা থেকে নিরাপদে থাকার জন্য চিকিৎসকরা বলছেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর যেন তারা রাস্তাঘাটে বা যদি নেহায়েত বাইরে যেতে হয় সেক্ষেত্রে তাদের বলা হয়েছে ছাতা ব্যবহার করা এবং এই গরম থেকে নিরাপদ থাকার ক্ষেত্রে তাদেরকে সতর্কতা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা এবং অন্যদিকে কিন্তু গ্রাম বা প্রান্তিক পর্যায়ে বেশ কিছু অস্বাস্থ্যকর পরিবেশের বিশেষ করে পানি খাবার ক্ষেত্রে কিছুটা অসতর্কতা এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং তারা কিন্তু এই জাতীয় পেটের পীড়া, নিউমোনিয়া, ডায়রিয়ায় বেশিরভাগই আক্রান্ত হচ্ছেন। এই আক্রান্তের হার কিন্তু গত এক সপ্তাহ ধরেই কিন্তু চলছে এবং দিন যত যাচ্ছে পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। বিশেষ করে আবহাওয়া একেবারে অসহনীয় পর্যায়ে পৌঁছে যাচ্ছে। বেলা 10টার পর থেকে কিন্তু গরম বাড়ছে এবং এই গরম কিন্তু রাতে আরেক দফা কিন্তু বৃদ্ধি হচ্ছে। ব্যবসা গরমে স্বাভাবিক জীবনযাত্রা অনেকটা স্থবিরতা নেমে এসেছে। রাতে কিন্তু এই পরিস্থিতিতে কিন্তু অনেক সময় বিদ্যুতের এক ধরনের লুকোচুরি খেলা চলছে। বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু সাধারণ মানুষের এই দুর্ভোগটা কিন্তু আরেক দফা বৃদ্ধি হচ্ছে আমরা লক্ষ্য করছিলাম। তো সব মিলে কিন্তু স্বাস্থ্যসেবার এই পরিস্থিতি কিন্তু একটা নাজুক অবস্থা এখানে আমরা লক্ষ্য করছিলাম। তো ফয়সাল, এই ছিল নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা খোঁজ খবর আমার কাছে। সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী এমআর রকি। ভোরের সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কোভিড রোগীদের উচ্চগতির অক্সিজেনের চাহিদা মেটাবে দেশীয় প্রযুক্তির অক্সিজেট। মিনিটে মিলবে 60 লিটার পর্যন্ত। তৃতীয় ধাপে ট্রায়াল শেষ, উন্মুক্ত হবে গণমানুষের জন্য। লকডাউনেও চলছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ। মেগা প্রকল্পে কাজ করছেন 5000 শ্রমিক। এগিয়েছে 15% বেশি। নির্ধারিত সময়ের আগেই চালুর আশা। পুরো দমে এগোচ্ছে রাজধানীর চারপাশের নদীটি রক্ষার কাজ। ঢাকা প্রান্তে শেষ 70%। সংশোধিত ডিপিপি অনুমোদন হলে নির্দিষ্ট সময় শেষ হবে কাজ, বলছে বিআইডব্লিউটিএ। এবং কাল 2 মাসে নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ শিকারে প্রস্তুত জেলেরা। আবারও ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ পাওয়ার স্বপ্ন। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে আশা মৎস্য বিভাগের। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।